ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের কিছু অংশ আমরা পড়েছি এর আগের ক্লাসগুলোতে। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের বাকি যে অংশগুলো আছে সেই অংশটুকু কন্টিনিউ করব। আজকে আমাদের টপিকস হচ্ছে আর্টিকেল নম্বর 6.1.3, মোলার দ্রবণ। এর আগে আমরা মোল জেনেছি, মোল সংখ্যা সম্পর্কে জেনেছি, এক মোল কি জিনিস এগুলো আমরা জেনেছি, এবং আণবিক সংকেত এবং মোলের মধ্যকার সম্পর্ক এগুলো আমরা দেখেছি। আজকে আমরা দেখব মোলার দ্রবণ। ধরা যাক কোনো দ্রাবকে একটি দ্রব দ্রবীভূত আছে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলা হয়। 1 লিটার দ্রবণে যদি 2 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে 2 মোলার দ্রবণ বলা হয়। তাহলে মোলার দ্রবণ কি? যদি কোনো দ্রবণে, অর্থাৎ দ্রবণের আয়তন হচ্ছে 1 লিটার, মানে 1 লিটার পানি আর কি, 1 লিটার পানির মধ্যে যদি 1 মোল সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ 1 মোল সোডিয়াম ক্লোরাইড মানে কত গ্রাম বলো দেখি? 1 মোল সোডিয়াম ক্লোরাইড যদি আমরা, 1 মোল সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে, সোডিয়াম হচ্ছে কত, 23.23, আর ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে হবে এই 68.5 গ্রাম। তাহলে 1 মোল সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে 68.5 গ্রাম। তাহলে আমরা যদি নিক্তিতে মেপে 68.5 গ্রাম, 68 না 58 হবে, তো এই 58 গ্রাম, 58 গ্রাম লবণ মেপে মেপে যদি 1 লিটার পানিতে দেই, কয় লিটার? 1 লিটার পানিতে, 1 লিটার পানিতে যদি আমরা মেপে মেপে 58 গ্রাম লবণ দেই, তাহলে সেই দ্রবণটাকে বলবো আমরা 1 মোলার দ্রবণ। সেটাকে আমরা কি বলবো? 1 মোলার দ্রবণ। ওকে, তাহলে 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে বা 1 মোলার দ্রবণ বলে। এখন তোমরা বলতে পারো যে 58.5 গ্রাম লবণ যদি আমরা পানিতে মিশাই তাহলে সেখানে তো পানির আয়তন 1 লিটারের চেয়ে একটু বেশি হতে পারে। হ্যাঁ, বেশি হতে পারে। অ্যাকচুয়ালি এই মানে প্রকৃতপক্ষে দ্রব্যের যে আয়তন আছে এটা সহ দ্রব এবং দ্রাবক দুইটারই আয়তন মিলেই 1 লিটার হতে হবে। কিন্তু সাধারণত এই যে 58.1 গ্রাম লবণের আয়তন কতটুকুই বা হবে, আবার যেটা পানির সাথে যখন সেটা মিশে যাবে তখন আয়তন খুব বেশি বাড়বেও না। তো সেই ক্ষেত্রে এগুলো আমরা ওইভাবে কনসিডার করা হবে না, ঠিক আছে। এবং তাপমাত্রাটা একটা নির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায়, কারণ সব তাপমাত্রায় মোলার দ্রবণের বৈশিষ্ট্যগুলো, ক্যারেক্টারিস্টিক্সগুলো একরকম হবে না, ঠিক আছে। তো তাহলে 2 মোল দ্রব, 2 মোলার দ্রবণ বলতে আমরা কি বুঝবো? 2 মোলার দ্রবণ বলতে আমরা বুঝবো যে 1 লিটার দ্রবণে 1 মোল, অর্থাৎ যদি কোনো দ্রবণের মানে হয় যে 1 মোল পার লিটার, অর্থাৎ তাহলে মোলার দ্রবণের একটা একক আমরা পেলাম যে এটা হচ্ছে কি মোল পার লিটার, অর্থাৎ 1 মোল, ঠিক আছে। 1 লিটারের মধ্যে যত মোল থাকবে সেটাই হচ্ছে কি তার মোলারিটি। যেমন এর মোলারিটি হচ্ছে 2 মোলার দ্রবণ, মানে হচ্ছে এখানে 1 লিটারে 2 মোল দ্রবণ থাকবে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে মোলারিটির সংখ্যা দেখব। দ্রাবক, দ্রব ও দ্রবণ বলতে কি বোঝায় সেটি বোঝানোর জন্য একটি উদাহরণ দেয়া যাক। একটি গ্লাসে প্রায় অর্ধেক পানি নাও, সেই পানিতে সামান্য পরিমাণ খাবার লবণ নিয়ে তা একটি চামচ দিয়ে মেশাও। দেখা গেল পানিতে লবণ মিশে গেছে বা পানিতে আর লবণ দেখা যাচ্ছে না। এই লবণ পানির মিশ্রণ একটি দ্রবণ। এই মিশ্রণে পানিকে বলা হয় দ্রাবক এবং লবণকে বলা হয় দ্রব। দ্রবণ প্রস্তুত করার সময় পানি, অ্যাসিড, অ্যালকোহল ইত্যাদি নানা রকম তরল ব্যবহার করা হয়। এই অধ্যায়ে আমরা মূলত পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করব। পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করলে যে দ্রবণ তৈরি হয় তাকে জলীয় দ্রবণ বলে। তাহলে জলীয় দ্রবণ কি? যে দ্রবণের দ্রাবক হচ্ছে পানি, যে দ্রবণের দ্রাবক হচ্ছে পানি, সেটাই হচ্ছে কি জলীয় দ্রবণ। সাধারণত সাধারণ সাধারণ ক্ষেত্রে তরল পদার্থের সাথে কঠিন বা গ্যাসীয় পদার্থ মেশালে সাধারণত তরল পদার্থটাই দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়, মানে তরল পদার্থটাকে দ্রাবক হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু যদি দুটি তরল থাকে, একটি তরলের সাথে আরেকটি তরলের মিশ্রণ ঘটানো হয়, তখন মিশ্রণ বলবো না, এটা মিশ্রণ বলা ঠিক হবে না, দ্রবণ তৈরি করা হয়, তখন কিন্তু
যে তরলটার পরিমাণ বেশি থাকে সেটাকেই দ্রাবক বলে, আর যেটার পরিমাণ কম থাকে সেটাকে দ্রব বলে। তো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে সবসময় তরলটাকেই দ্রাবক হিসেবে বিবেচনা করা হবে যদি তরলের সাথে কঠিন এবং গ্যাস থাকে। কিন্তু যদি তরল প্লাস তরল হয়, ঠিক আছে, তরল প্লাস তরল, তরল প্লাস তরল, তাহলে এখানে মনে করো কাকে আমরা দ্রবণ বলবো, দ্রাবক বলবো? মনে করো পানি আর দুধ, এটা তো মিশে গেছে। তাহলে যদি দুধের মধ্যে অল্প একটু পানি দেই তাহলে দুধটা হয়ে যাবে দ্রাবক, পানি হবে দ্রব। আবার অনেকগুলো পানির মধ্যে যদি আমরা অল্প একটু দুধ দেই তাহলে সেখানে পানিটা হবে দ্রাবক, দুধটা হবে দ্রব। অর্থাৎ যে জিনিসটার পরিমাণ বেশি থাকবে সেটাকে আমরা বলবো দ্রাবক, সেটা অবশ্যই তরল এবং তরলের ক্ষেত্রে এটাকে তরল তরল দ্রবণ বলে। ওকে, তাহলে দ্রবণে দুইটা জিনিস থাকে। দ্রবণে এক নম্বর থাকে হচ্ছে দ্রব আর একটা হচ্ছে দ্রাবক। দ্রাবক মানে হচ্ছে যার মধ্যে দ্রব দ্রবীভূত হয়, যার মধ্যে দ্রবীভূত হয় সেটা হচ্ছে দ্রাবক। আর যে দ্রবীভূত হয় অর্থাৎ যে মিশে যায় সেটা হচ্ছে দ্রব, ঠিক আছে? অর্থাৎ যেটা বেশি পরিমাণে থাকে সেটাই দ্রাবক, ওই অর্থে যদি আমরা দেখি। তোমরা মাঝে মাঝেই লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ কথাগুলো শুনবে। যদি একটি গ্লাসে 250 মিলিলিটার পানির মধ্যে 10 গ্রাম খাবার লবণ মিশাও তাহলে একটি দ্রবণ তৈরি হবে। তুমি যদি আরেকটি গ্লাসে 250 মিলিলিটার পানির মধ্যে 15 গ্রাম খাবার লবণ মিশাও তাহলেও একটি দ্রবণ তৈরি হবে। তাহলে একই পরিমাণে একবার 15 গ্রাম আর একবার 10 গ্রাম। তাহলে এই দুটি দ্রবণের মধ্যে একটি লঘু দ্রবণ, অন্যটি গাঢ় দ্রবণ। তাহলে লঘু এবং গাঢ় কীভাবে? একই আয়তনের মধ্যে, একই আয়তন দ্রাবকের মধ্যে যদি বেশি পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তাহলে সেটাকে আমরা গাঢ় দ্রবণ বলবো। যে দ্রবণে খাবার লবণ কম সেই দ্রবণটি লঘু দ্রবণ, আর যে দ্রবণে খাবার লবণ বেশি সেই দ্রবণটি গাঢ় দ্রবণ। আবার একটি গ্লাসে 250 ml পানি এবং অপর একটি গ্লাসে 200 ml পানি নেওয়া হলো। এবারে দুটি গ্লাসেই 10 গ্রাম লবণ মেশানো হয়েছে। এখন বলতে পারবে কোন পাত্রের দ্রবণটি লঘু এবং কোনটি গাঢ়? যে পাত্রে পানির পরিমাণ বেশি সেটি লঘু এবং যে পাত্রে পানির পরিমাণ কম সেটি গাঢ়। কেন? তার কারণ এখানে পানি দ্রবের পরিমাণ সেম, কিন্তু পানির পরিমাণ কি আছে? কম বেশি। তাহলে এখানে একটা কি, কোনটি শুধুমাত্র দ্রব এবং দ্রাবকের পরিমাণ দেখলেই আসলে কোনটি গাঢ় কোনটি লঘু বলে দেওয়া যাবে না, বরং দ্রব এবং দ্রাবকের একটা কি লাগবে? অনুপাত লাগবে। এবং মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সাধারণত হিসাব করি যে প্রতি লিটার দ্রাবকে কি পরিমাণ দ্রব আছে। তাহলে এখন যতটুকুই দ্রাবক হোক না কেন আমরা কি করব, ওই যে প্রতি লিটারে কত আছে বা প্রতি ml এ কত আছে সেটা আমরা হিসাব করব। তাহলে এখানে যদি আমরা দেখি যে 10 গ্রাম 202 ml এ, 250 ml এ, তাহলে এখানে পার ml কত আছে? এখানে 200 ml 10 গ্রাম, তাহলে এখানে পার ml কত আছে? তাহলে আমরা এটা সহজে কি করতে পারবো? হিসাব করতে পারবো, ঠিক আছে? ল্যাবরেটরিতে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে কম পরিমাণ দ্রব মিশ্রিত করলে লঘু দ্রবণ এবং আরেকটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে বেশি পরিমাণ দ্রব মিশ্রিত করলে তাকে গাঢ় দ্রবণ বলে। আসলে দ্রাবকের মধ্যে কতটুকু পদার্থ যোগ করলে সেই দ্রবণ লঘু হবে আর কতটুকু পদার্থ যোগ করলে দ্রবণ গাঢ় হবে তার কোনো নিয়ম নেই। এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এটা সাধারণত যে কোনো দুটি দ্রবণের মধ্যে তুলনা না করলে আসলে বোঝা যাবে না কোনটি গাঢ় কোনটি লঘু, তাই না? তো গাঢ় দ্রবণ, লঘু দ্রবণ এগুলো আপেক্ষিক বিষয়, এগুলো হচ্ছে আপেক্ষিক বিষয়। যতক্ষণ না অন্য কারোর সাথে তুলনা করা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কাউকে লঘু বা গাঢ় বলা যাচ্ছে না, ঠিক আছে? তো ফিজিক্সে তোমরা আপেক্ষিক ধারণার সাথে সম্পর্কিত আছো, তো এখানেও এই জিনিসটা হচ্ছে আপেক্ষিক। অর্থাৎ বড় কে ছোট এমনিতেও বলা যাবে না। একজনকে তো এমনি এমনি বলে দেওয়া যাবে না সে বড়, আরেকজনের সাথে তুলনা করে বলতে হবে সে বড় নাকি ছোট। অর্থাৎ দ্রাবকের মধ্যে তুলনামূলক কম পরিমাণ দ্রব থাকলে সেটা হবে লঘু দ্রবণ এবং দ্রাবকের মধ্যে তুলনামূলক বেশি দ্রব থাকলে সেটা হবে গাঢ় দ্রবণ। তাহলে অবশ্যই এখানে দুইটা দ্রবণের মধ্যে তুলনা করে বলতে হবে। শুধুমাত্র একটা দ্রবণকে আসলে লঘু নাকি গাঢ় এটা জাজমেন্ট করা যাবে না একটা দ্রবণের উপর। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। তাহলে মোলারিটি জিনিসটা কি?
যে একটা দ্রবণ গাঢ় নাকি হালকা, এটা আমরা গাঢ় নাকি লঘু, এটা কিভাবে আমরা হিসাব করব? তাহলে দুইটাকে কি করতে হবে, একই পরিমাণ দ্রাবকের মধ্যে কতটুকু মিশ্রিত আছে সেইটা হিসাব করতে হবে, তাছাড়া তো বোঝা যাবে না। একই পরিমাণ, যেমন উপরের উদাহরণে 200 ml এবং 250 ml এর মধ্যে 10 গ্রাম দেওয়া ছিল, তাহলে কিভাবে আমরা তুলনা করব? তাহলে আমরা এখানে দেখবো যে ওখানে 1 লিটারে কত আছে, এখানে 1 লিটারে কত আছে, ওইভাবে যদি আমরা হিসাব করি তাহলে এখানে পাবো কত, এখানে পার লিটার কত আছে, 10 গ্রাম পার কত, 0.25 লিটার। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে এক ধরনের মান পাবো, তাহলে এখানে হবে কত, 40 গ্রাম পার লিটার আমরা বলতে পারবো। আর এইখানে 10 ডিভাইডেড বাই কত, 0.2, তাহলে এখানে হবে 50, তাহলে 50 গ্রাম পার লিটার। তাহলে আমরা দেখলাম যে 200 ml যখন আমরা 10 গ্রাম মিশাবো, এখানে আমি ml-কে এই যে 250 ml-কে লিটার বানিয়েছি। ঠিক আছে, তাহলে লিটার এককে হিসাব করা হয় আর ভরকে গ্রাম এককে হিসাব করা হয় মোলারিটির ক্ষেত্রে। তাহলে এখানে আমরা দেখলাম যে 10 গ্রাম যদি 250 ml এর মধ্যে থাকে, তাহলে এখানে দেখবো আমরা হিসাব করে দেখবো যে পার লিটারে তাহলে থাকবে কত, 40 গ্রাম। আর এখানে আমরা পার লিটার হিসাব করলাম, দেখলাম 50 গ্রাম আছে। তাহলে আমরা দেখলাম কি, এখানে এটা গাঢ় আর এটা হচ্ছে হালকা। তাহলে এই যে জিনিসটা তুলনা করার জন্য আমরা বের করলাম প্রতি লিটারে কতটুকু, কত গ্রাম আছে, প্রতি লিটারে কত গ্রাম আছে। তো এই যে একটা পরিমাপ, এই পরিমাপটাকে বলা হয় মোলারিটি। এটাকে বলা হয় না, আমরা এখানে গ্রামে হিসাব করছি তাই মোলারিটি হয়েছে, তোমার গ্রামে হিসাব করছি। যদি এটা মোলে হিসাব করতাম আমরা, যে প্রতি লিটারে কত মোল আছে, প্রতি লিটারে কত মোল আছে, তাহলে হিসাব করা সুবিধা হয়তো। কেন? তার কারণ দেখো, যদি আমরা গ্রামে নেই তাহলে কিন্তু কতগুলো অণু আছে সেগুলো কিন্তু ওইভাবে হিসাব করা যাবে না। তার কারণ দেখো, আমরা যদি কার্বন ডাই অক্সাইড নেই, কার্বন ডাই অক্সাইড যদি 44 গ্রাম নেই, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আছে 44, কার্বন ডাই অক্সাইড যদি পানিতে দ্রবীভূত করি, তাহলে সেটা যদি নেই, কার্বন ডাই অক্সাইড কিন্তু পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, তাহলে এটা যদি 44 গ্রাম আমরা 1 লিটারে নেই, তাহলে গ্রাম এককে তার কি হবে, 44 গ্রাম পার কি হবে, লিটার হবে। আবার যদি আমরা তোমার কি নেই, পানির ক্ষেত্রে নেই, পানি মনে করো 18, পানি তো পানির মধ্যেই মিশাইলাম, তাহলে এবার আমরা পানির মধ্যে অক্সিজেন নেই, কি নেই, অক্সিজেন। ঠিক আছে, এখন অক্সিজেন যদি নেই, অক্সিজেনের কিন্তু এখানে 32, আণবিক ভর কত, 32 গ্রাম। তাহলে 1 লিটারের মধ্যে যদি আমরা নেই, তাহলে 32, এত গ্রাম নিলে 32 গ্রাম পার লিটার হবে। ঠিক আছে, এখন আমরা কিন্তু এইটা দিয়ে এক্স্যাক্টলি কি করতে পারবো না, 1 লিটারের মধ্যে কার অণু বেশি আছে কার অণু কম আছে এটা বুঝতে পারবো না। দেখো এখানে 44 গ্রাম নেওয়া হয়েছে, এটা 32, এখানেও কিন্তু কি থাকে, 6.023 গুণন 10 পাওয়ার 23, এত পরিমাণ অণু আছে। 44 গ্রাম নেওয়ার পরেও এত পরিমাণ অণু পেলাম, আর অক্সিজেনের ক্ষেত্রে 32 গ্রাম নেওয়ার পরেও কি পেলাম, একই পরিমাণ অণু পাবো, তাই না? তার কারণ কি, আমরা জানি 1 মোলে অক্সিজেনের 1 মোল মানে কিন্তু 32 গ্রাম, আর কার্বন ডাই অক্সাইডের 1 মোল মানে 44 গ্রাম। তখন আমরা জানি যে 1 মোল মানে হচ্ছে তাদের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা হয় ওইটুকুই তাদের 1 মোল হয়। তাহলে এখানেও দেখো, এখানে 44 গ্রাম পার লিটার, এখানে 32 গ্রাম পার লিটার। তাহলে ওজনের দিক থেকে দেখলে আমাদের মনে হবে কি, এই দ্রবণটা কি ঘন আর এই দ্রবণটা হালকা, এই দ্রবণটা গাঢ়, এই দ্রবণটা হালকা। কিন্তু যদি আমরা দেখি মোলের দিক থেকে দেখি, তাহলে এটাও কিন্তু যখন 44 গ্রাম নেবো, এখানেও কিন্তু কি আছে, 1 মোল পার লিটার, আর এখানে যদি নেই, এখানেও কিন্তু কি আছে, 1 মোল পার লিটার। অর্থাৎ এখানেও কি আছে, 6.023 গুণন 10 পাওয়ার 23টি কার্বন ডাই অক্সাইডের অণু আছে, আর এখানেও 6.023 গুণন 10 পাওয়ার 23টি অক্সিজেনের অণু আছে। তাহলে মোলারিটির দিক থেকে দেখলে দুটি কিন্তু একই রকম কি ঘনত্ব, দুইটারই ঘনত্ব একই রকমের, দুইটাই কি, কোনোটাই গাঢ় না, দুইটারই ঘনত্ব সেম। তাহলে আমরা যদি গ্রাম এককে এর ঘনত্বগুলো পরিমাপ করি, তাহলে একটুখানি ঝামেলা হয়ে যাচ্ছে। কেন? তাহলে অণুর সংখ্যা দেখো, ভিন্ন ভিন্ন গ্রামের জন্য একই পরিমাণ অণু থাকতেছে, তাহলে একই এরিয়া একই জায়গায় একই পরিমাণ অণু আছে, তাহলে কিভাবে এটা আলাদা আলাদা ঘনত্ব হয়? তাহলে এটা ওয়েটের সাপেক্ষে ঘনত্ব বেশি কম ঠিক আছে, বাট
কেমিক্যাল যে রিয়াকশানগুলো আছে, কেমিক্যাল রিয়াকশানগুলো তো আর ওয়েটের সাপেক্ষে হয় না, কেমিক্যাল রিয়াকশানগুলো অণু পরমাণুর সাথে হয়। কতটি অণু আছে, কতটি পরমাণু আছে আমরা এগুলি জানি। রিয়াকশান, কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে 1 গ্রামের সাথে 1 গ্রাম, 2 গ্রামের এইরকম করে হিসাব কিন্তু হয় না। কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে হয় অণু থেকে অণুর মধ্যে বিক্রিয়া, পরমাণু থেকে পরমাণুর মধ্যে বিক্রিয়া। সেক্ষেত্রে তাহলে আমরা যদি এই যে ঘনত্ব, দ্রবণের ঘনত্ব, তাহলে আমাদের গ্রাম এককে মাপা কি হচ্ছে না, খুব বেশি ফ্রুটফুল হচ্ছে না, এটা আমাদের খুব বেশি ইউজার ফ্রেন্ডলি না, বরং ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কি মোল এককে যদি মাপি আমরা, তাহলে এক্স্যাক্টলি কতটি অণু আছে, কতটি পরমাণু আছে সেটা আমরা হিসাব করতে পারবো, এবং বিক্রিয়ার যে ধরনগুলো, বিক্রিয়া কার সাথে কি কতটুকু কি পরিমাণ বিক্রিয়া করবে এটা ইজিলি বোঝা যাবে। তো এই জন্য দ্রবণের ক্ষেত্রে ঘনত্বটাকে গ্রাম পার লিটারে হিসাব না করে বরং মোল পার লিটারে হিসাব করা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কেন মোল পার লিটারটাকে ব্যবহার করা হচ্ছে। তো তাহলে তাহলে মোলার দ্রবকের সংজ্ঞা বলা হচ্ছে যে যদি 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল, তাহলে মোলার দ্রবণ মানে হচ্ছে একটা দ্রবণের, এইটাকেই বলা হচ্ছে মোলারিটি, অর্থাৎ 1 লিটারে কত মোল দ্রবীভূত থাকতেছে, অর্থাৎ 1 লিটারে কত মোল দ্রবণ, 1 লিটার দ্রবণের মধ্যে কত মোল দ্রব থাকতেছে, এটাই হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। তাহলে কোনো দ্রবণ যদি পানির মধ্যে আমরা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মিশাই, তাহলে সেটা হবে কি 1 মোল মেশানো হলো, তাহলে ওটার তোমার মোলারিটি হলো কত, 1 মোল পার লিটার। আবার যদি 32 গ্রাম অক্সিজেন মেশাই, তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে আবার 1 মোল, তাহলেও তার মোলারিটি হলো 1 মোল পার লিটার। কিন্তু যদি আমরা কি করি 16 গ্রাম, উদাহরণ হিসেবে আমরা মনে করো যে 16 গ্রাম অক্সিজেন 1 লিটার পানিতে মিশালাম, তাহলে এবার কত হবে, তাহলে 16 গ্রাম মানে কিন্তু 0.5 মোল, তাহলে এই দ্রবণের মোলারিটি হবে কত, 0.5 মোল পার লিটার। তাহলে পরমাণু থাকবে কি, অণু থাকবে কত, এর অর্ধেক, অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক। ঠিক আছে, তো একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 2 মোল দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণের মোলারিটি 2। যদি 1 লিটার দ্রবণের মধ্যে 0.5 মোল দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে সেমি মোলার দ্রবণ বলে। ঠিক আছে, তাহলে এখানে কিছু স্পেসিফিক নাম আছে। 1 মোল যদি থাকে সেটাকে শুধু মোলার দ্রবণ বলা হয়। তাহলে মোলার দ্রবণ মানে কি, যদি 1 মোল দ্রবণ থাকে তাহলে সেটাকে বলা হয়, মানে 1 মোল পার লিটার যদি হয় তাহলে এটাকে জেনারেলি শুধু এর মোলারিটি হচ্ছে 1 মোল পার লিটার, তাহলে এই দ্রবণটাকে বলা হয় মোলার দ্রবণ, শুধু মোলার দ্রবণ, অনলি মোলার দ্রবণ। আর যদি 0.5 মোল পার লিটার কোনো দ্রবণের মোলারিটি হয় তাহলে এটাকে বলা হয় সেমি মানে আমরা জানি অর্ধেক, তাহলে এটাকে বলা হয় সেমি মোলার দ্রবণ। আবার যদি 0.1 হয় তাহলে এটা 10 ভাগের 1 ভাগ, 0.1 মোল পার লিটার যদি হয় তাহলে সেটাকে বলা হয় ডেসিমোলার দ্রবণ। ঠিক আছে, এইরকম করে নাম করা হয়েছে, ডেসি মানে হচ্ছে দশমাংশ। বুঝতে পারছো? একইভাবে ওই 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.1 মোল দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে বলা হয় ডেসিমোলার দ্রবণ। ডেসি মানে 10 ভাগের 1 ভাগ, এটা আমরা জানি। ডেসিমোলার দ্রবণের মোলারিটি হবে 0.1 মোল পার লিটার, শুধু 0.1 না, এটা 0.1 মোল পার লিটার। এখন পার লিটার তো অটোমেটিক হবে, আর এর একক মোল, সে অর্থে শুধুমাত্র 0.1 লিখলেও হবে, বাট মোলারিটি 0.1 মোল পার লিটার বলাটাই বেটার। সেই মোলার দ্রবণের মোলারিটি হবে 0.5। তো জেনারেলি যেহেতু মোলারিটির একক মোল পার লিটার কি বাই ডিফল্ট, এই জন্য অনেক সময় কি এককটা এখানে লেখা হয় না, শুধুমাত্র পরিমাণটা লেখা হয়। ঠিক আছে, তাহলে যদি আমরা কখনো দেখি যে বলা আছে যে কোনো একটা দ্রবণের মোলারিটি হচ্ছে কত, 0.5, ঠিক আছে, 0.5, তাহলে আমরা কি বুঝবো, কোনো একটা দ্রবণের মোলারিটি 0.5, অর্থাৎ এটা হচ্ছে সেমি মোলার দ্রবণ, তাহলে আমরা বুঝবো যে এখানে 1 লিটারে 0.5 মোল আছে। ঠিক আছে, যদি বলে যে কোনো একটা দ্রবণের মোলারিটি অনলি 5, এখানে কিন্তু একক জেনারেলি ইউজ করা হয় না, মোলারিটি 5, তার মানে আমরা বুঝবো এখানে কি হবে 5 মোল পার লিটার কি আছে, তার মোলারিটি আছে 5, 1 প্রতি লিটারে 5 মোল ওই পদার্থটি আছে। ঠিক আছে, তো এম কে সাধারণত বড় হাতের দিয়ে লেখা হয়, আমি অনেক সময় ছোট হাতে লিখতেছি। ঠিক আছে, তো বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত করা।
ল্যাবরেটরিতে মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ ইত্যাদি প্রস্তুত করার প্রয়োজন হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের জন্য এরকম ফিক্সড মানের কিছু দ্রবণ প্রয়োজন হয়। বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত করা অত্যন্ত সহজ। এক্ষেত্রে তোমাকে কতগুলো কাজ ধাপে ধাপে করতে হবে। প্রথমত তোমাকে একটি নির্দিষ্ট আয়তনের আয়তনিক ফ্লাক্স বাছাই করতে হবে। দ্বিতীয়ত যে পদার্থের দ্রবণ তৈরি করতে হবে সেই পদার্থের নির্দিষ্ট পরিমাণ ওজন করে নিয়ে আয়তনিক ফ্লাস্কে ঢেলে নিতে হবে। তৃতীয়ত আয়তনিক ফ্লাস্কের মধ্যে কিছুটা পানি যোগ করে ঝাঁকিয়ে দ্রবণটি তৈরি করতে হবে। তারপর সাবধানে আয়তনিক ফ্লাক্সে নির্দিষ্ট পরিমাণ দাগ পর্যন্ত পানি দ্বারা পূর্ণ করতে হবে। দ্রবণের মোলারিটি, দ্রবণের আয়তন, দ্রবণের ভর এবং দ্রবের আয়নিক অর্থাৎ দ্রবণের মোলারিটি, দ্রবণের আয়তন এবং ওই আয়তনের দ্রবণের জন্য প্রয়োজনীয় দ্রবের ভর এবং দ্রবের আণবিক ভর, এগুলোর মধ্যে একটি সম্পর্ক আছে। তো এই সম্পর্কটা হচ্ছে যে গ্রাম এককে দ্রবের ভর অর্থাৎ কতটুকু দ্রব্য আমাদের লাগবে, মানে আমরা একটা নির্দিষ্ট মোলারিটির দ্রবণ তৈরি করতে চাই, তাহলে এখানে কতটুকু আমরা দ্রব্য ইউজ করব, ঠিক আছে, কতটুকু দ্রব্য আমরা ইউজ করব। এটার সূত্রটা হচ্ছে এটা যে দ্রবণের মোলারিটি অর্থাৎ আমরা কত মোলার দ্রবণ তৈরি করতে চাই গুণন মিলিলিটার এককে দ্রবণের আয়তন। সাধারণত দ্রবণের আয়তনটাকে মিলিলিটারে প্রকাশ করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে মোলারিটির এককটা হচ্ছে কি লিটার। এই জন্য এখানে এই মিলিকে 1000 দিয়ে ভাগ করে লিটার বানানো হয়েছে। আর দ্রবের আণবিক ভর তো আমি এই জিনিসটা একটুখানি তোমাদের ব্যাখ্যা করে বোঝাই যে কিভাবে হবে, কেন এটা আসলো। তখন শুধুমাত্র এইরকম একটা মুখস্থ সূত্র পড়ে আসলে তোমাদের লাভ নাই, তখন তোমরা অঙ্ক করতে পারবে এটা দিয়ে ডেফিনেটলি, বাট এই সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা এই ডেরিভেশনে যাব কিভাবে। আচ্ছা, মনে করো আমি সবসময় বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। মনে করো আমরা সোডিয়াম ক্লোরাইডেরই কি করতে চাই, এই সোডিয়াম ক্লোরাইড আছে, এই সোডিয়াম ক্লোরাইডের একটা 2 মোলার, আমি বড় ধরে নিলাম 2 মোলার, শুধু মোলার না 2 মোলার দ্রবণ তৈরি করতে চাই। দ্রবণ তৈরি করব কয় লিটার, আমাদের অনেক বেশি দরকার নেই, আমরা 250 ml কি করব তৈরি করব। তাহলে সোডিয়াম ক্লোরাইডের 2 মোলার দ্রবণ তৈরি করব কতটুকু, 250 ml আমরা তৈরি করব, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা মোলারিটির সংজ্ঞা অনুযায়ী কি জানি, আমরা মোলারিটির সংজ্ঞা অনুযায়ী জানি যে 1 মোলার মানে হচ্ছে কি, মানে 2 মোলার, সহজ কথায় সরাসরি আমরা 2 মোলার, 2 মোলার দ্রবণ মানে কি, 2 মোলার দ্রবণ মানে কি 2 মোল পার লিটার, 2 মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারে কত মোল সোডিয়াম ক্লোরাইড লাগবে, মানে আমরা যদি 2 মোলার দ্রবণ তৈরি করতে চাই সোডিয়াম ক্লোরাইডের, তাহলে আমরা জানি যে প্রতি লিটারের জন্য দরকার কত, 2 মোল, প্রতি লিটারের জন্য কত মোল দরকার, 2 মোল দরকার। তাহলে ওই এই হিসাবে আমাদের তো 1 লিটার দরকার নাই, আমাদের তো দরকার কত 2 পয়েন্ট কত 250 লিটার প্রয়োজন, 250 ml প্রয়োজন। তাহলে এই অনুপাতে তাহলে আমাদের যদি 1 লিটারের জন্য কি লাগে 2 মোল লাগে, তাহলে 250 ml এর জন্য কতটুকু লাগবে সেটা আমরা হিসাব করলেই পেরে যাচ্ছি। তাহলে তার আগে আমরা তো গ্রাম এককে বের করব, এই জন্য কি করি, তাহলে দেখো আমাদের সোডিয়াম ক্লোরাইড আমি ধাপে ধাপে করি। তাহলে 1 লিটার এর জন্য প্রয়োজন কতটুকু, 2 মোল, কতটুকু 2 মোল সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। 2 মোল সোডিয়াম ক্লোরাইড মানে কি আসলে, আমরা তো গ্রামে হয়ে গেছে, 2 মোল মানে হচ্ছে কি 2 ইন্টু সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর, 2 মোল ইন্টু সোডিয়াম ক্লোরাইডের কি আণবিক ভর। তাহলে আণবিক ভরকে আমরা জানি বড় হাতের এম দ্বারা প্রকাশ করে। তার মানে 1 লিটারের জন্য মানে আমরা যদি 2 মোলার দ্রবণ তৈরি করতে চাই, তাহলে 1 লিটার দ্রবণের জন্য সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে 2 মোল, আর 2 মোলের ভর হবে কত, 2 গুণন সোডিয়াম ক্লোরাইডের কি আণবিক ভর। এটাই তো আমরা জানি যে 1 মোল মানে হচ্ছে কি ওই পদার্থের আণবিক ভর যত গ্রাম হবে তত, তাই না, এটাই তো আমরা জেনেছি। ওকে, তাহলে 2 মোল 2 লিটারের 1 লিটারের জন্য যদি এতটুকু হয়, তাহলে
তাহলে 250 ml এর জন্য কত হবে? আমরা যদি 1 লিটার এককে নিচ্ছি তাহলে 250 লিটারকে যদি আমরা কি করি ml কে যদি আমরা লিটারে প্রকাশ করি তাহলে কি হবে? 250 ভাগ 1000 হবে। এত লিটার হবে। তাহলে 200 অতএব 250 ডিভাইডেড বাই 1000 লিটারের জন্য কতটুকু প্রয়োজন হবে? তাহলে 2 ইনটু m আমরা জানি কি 1 থেকে যখন এটা হয় তখন ওটা আবার কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে কত হবে? 250 ডিভাইডেড বাই 1000। তাহলে এই 1000টা কেন আসলো? 1000টা কিন্তু আসলো আমরা সাধারণত দ্রবণের কতটুকু দ্রবণ আমরা তৈরি করব এটা সাধারণত অল্প পরিমাণ দ্রবণ তৈরি করা হয় তোমার ল্যাবরেটরিতে। এটাকে লিটারে মাপা হয় না, এটা কি করা হয়? মিলিলিটারে মাপা হয়। সেই মিলিলিটারকে লিটার করতে গিয়ে কিন্তু এই 1000টা আসছে, নইলে অ্যাকচুয়ালি কিন্তু এই 1000-এর কোনো স্থান এই সূত্রে নাই। তাহলে আমরা এখান থেকে সূত্রটা পেলাম কত? মেইন সূত্র হলো এইটা আমাদের। তাহলে অর্থাৎ কোনো একটা যদি আমরা যদি কি করতে চাই, একটা নির্দিষ্ট মোলারিটির দ্রবণ তৈরি করতে চাই, অর্থাৎ এস মোলারিটির দ্রবণ তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এস ইন্টু তার আণবিক ভর ইন্টু কত আয়তন আমরা কি তৈরি করতে চাই, ভি আয়তন যদি তৈরি করতে চাই। এখন ভিটাকে যেহেতু ml এ হিসাব করতেছি, ওই জন্য এটাকে লিটার বানানোর জন্য আমাদের কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। তো এই জন্য সূত্রটা হচ্ছে ডাব্লিউ সমান SVM বাই SMV ডিভাইডেড বাই 1000। তো মাথায় রাখতে হবে 1000টা কখন আমরা ব্যবহার করব? যখন আমাদের রিকোয়ার্ড দ্রবণের আয়তন হবে মিলিলিটার এককে। যদি কখনো আবার লিটার এককে বলে যে 5 লিটার কি করো দ্রবণ তৈরি করো, তখন কিন্তু এই 1000 দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু বলেই দিয়েছে মিলিলিটার এককে দ্রবণের আয়তন, এই জন্যই 1000টা আসছে। তখন অ্যাকচুয়ালি এখানে লিটার হওয়া উচিত ছিল, কিন্তু দেওয়া আছে কি আমরা মিলিলিটারে কাজ করি, সংজ্ঞায় আছে লিটার। এই জন্য মিলিলিটারকে লিটার বানানোর জন্য 1000 দিয়ে ভাগ করেছে। এই জন্য মেইন সূত্রে কি আসছে? SVM ডিভাইডেড বাই 1000 আসছে। কেন আসছে? তার কারণ এটার কারণে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে আরেকবার যদি আমি দেখি, তাহলে কোনো দ্রবণের মোলারিটি এস, কোনো দ্রবণের মোলারিটি এস মানে হচ্ছে 1 লিটারের জন্য এস মোল। 1 লিটারের জন্য কতটুকু লাগবে? এস মোল। কোনো মোলারিটি এস মোল পার লিটার কথার অর্থ হচ্ছে কি, মোলারিটি এস মোল পার লিটার কথার হচ্ছে 1 লিটারের জন্য দরকার এস মোল। আর এস মোল মানে কত গ্রাম? আমরা জানি 1 মোল সমান, আমরা জানি 1 মোল সমান হচ্ছে তার 1 মানে গ্রাম আণবিক ভর। 1 মোল সমান আমরা জানি তার কি এম। যে কোনো পদার্থের 1 মোল মানে হচ্ছে তার আণবিক ভর এম। তাহলে কি হবে? এস এম গ্রাম, তাই না? তাহলে 1 লিটার সমান হবে এস মোল, আর এস মোল মানে হচ্ছে এস ইন্টু তার আণবিক ভর তত গ্রাম হবে। তাহলে যদি আমরা যে কোনো লিটার করতে চাই, অর্থাৎ ভি লিটার, এখন ভিটা যদি লিটারে হয় তাহলে ভি লিটার, আর ভি যদি ml এ হয় তাহলে আমাদের কি করতে হবে? ভি বাই 1000 লিখতে হবে, ml বানাইতে হবে। তাহলে ভি লিটারের জন্য প্রয়োজন হবে কত? SM ইন্টু ভি ডিভাইডেড বাই 1000। তাহলে 1000টা কোত্থেকে আসলো? তখন এই ভিটা আমরা কি করব? ml এককেই বসাবো। এখন তোমরা যদি মনে করো না আমি আয়তন যেটাই থাক ওটাকে আগে কি করব, অন্য অঙ্কে যেটা করতাম আমরা জেনারেলি SI একক ব্যবহার করতাম, তাহলে ভি এর ml এ দেওয়া আছে ওইটাকে আমি আগেই কি করব, ঝামেলা এড়ানোর জন্য লিটার বানিয়ে নেব। তখন আমাদের এই 1000 কি দেওয়ার প্রয়োজন পড়বে না। যাই হোক, আমি জানি না অন্য সব অঙ্কেই এটা করা হয়, এটাতে কেন করা হয় না। তো ল্যাবরেটরিতে কাজ করার জন্য একটা ইজিলি সবসময় যেহেতু মিলিলিতেই হিসাব করা হয়, এই জন্য ওরা সূত্রের মধ্যে 1000 দিয়ে ওখানে মিলিলিটারেই ইনপুট দিয়ে দেয়, আলাদা করে আর কি করে না, তাকে লিটার বানিয়ে নেয় না, সূত্রের মধ্যে লিটার বানিয়ে নেয়। ঠিক আছে, বুঝতে পারছো? এই জন্য আলাদা করে একক পরিবর্তন না করে সূত্রের মধ্যে ওরা একক পরিবর্তন করছে। তাহলে এখানে আমরা সূত্র পেলাম কি, ডাব্লিউ যে কোনো মোলারিটির দ্রবণ যদি আমরা যে কোনো পরিমাণ ভি পরিমাণ তৈরি করতে চাই, তাহলে এস মোলারিটি দ্রবণ ভি পরিমাণ তৈরি যদি করতে চাই, তাহলে এস ইন্টু ভি ইন্টু যার দ্রবণ তৈরি করতে চাই তার আণবিক ভর ডিভাইডেড বাই 1000। এই 1000 কেন আসতেছে বারবার বলতেছি, তার কারণ আয়তনটা আমরা ml এ ইনপুট দেব, কিন্তু প্রকৃত সূত্রে ভি হচ্ছে লিটার। ঠিক আছে, মোলারিটির যে সূত্র সেখানে এই এস এর মধ্যে কি আছে? লিটারে আছে।
লিটারে আছে, ঠিক আছে। এস মোলারিটি হচ্ছে কি পার লিটারে, এই জন্য 1000টা এসছে। ওকে, এবার বলছে 250 মিলিলিটার আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। তাহলে সহজভাবে আমাদের কি করতে হবে, এখানে কার কার লাগবে, তাহলে আমরা সূত্র যদি বুঝে থাকি তাহলে মানে যদি আমরা সূত্র মুখস্থ থাকলে সূত্র মুখস্থ করবো, আর যদি আমরা ভেঙে ভেঙে করতে চাই তাহলে ভেঙে ভেঙে করতে পারবো। তাহলে এখানে বলছে এত, তাহলে আমরা বলবো কি, এটা ভেঙে করছে প্রথমে। তাহলে দেখো যে দেওয়া আছে দ্রবণের আয়তন ভি সমান 250 ml, আর দ্রবণের মোলারিটি হচ্ছে 0.2 মোলার, ঠিক আছে। এই 0.2 মোলার কিন্তু সুনির্দিষ্ট কোনো মান নেই। 0.2 মোলার মানে আমরা কিন্তু কি বলতে পারবো বলো তো, 0.2 মোলারকে কিন্তু আমরা একটা নাম দিতে পারবো। এই নামটা দেখো 0.1 ইন্টু 2 মোলার, ঠিক আছে। 0.1 মোলার, তাহলে 0.1 মোল ইন্টু কি 2, ঠিক আছে, 0.2, তাহলে আমরা বলতে পারবো 2 ডেসিমোলার। অনেক সময় এইভাবেও বলা হয়, এটাকে কি বলা হয়, 2 ডেসিমোলার দ্রবণ বলা যাবে। কয় ডেসিমোলার, এখানে 2 ডেসিমোলার। তার কারণ আমরা ডেসিমোলার মানে জানি 0.1 মোল পার লিটার, যেহেতু 0.2 মোলার বলছে তাহলে এটাকে আমরা বলতে পারি 0.1 ইন্টু 2, তাহলে 2 ডেসিমোলার দ্রবণ। তাহলে এগুলো অনেক সময় এমসিকিউতে আসে, সেক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে পয়েন্ট বলতে বলে দিতে পারে এটাকে আমরা কি, বিশেষ করে এগুলো বহুপদীতে আসে, ঠিক আছে। ওকে, তাহলে যে যদি 0.3 হয় তাহলে আমরা বলতে পারি 3 ডেসিমোলার, 0.4 হলে 4 ডেসিমোলার, 0.5 যদি হয় তখন হবে কি 5 ডেসিমোলার। এই 5 ডেসিমোলারের আবার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সেমিমোলার, ঠিক আছে, সেমিমোলার। তাহলে সেমিমোলার এবং ডেসিমোলারের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়ে গেল। তাহলে 1 সেমিমোলার মানে হচ্ছে কি 5 ডেসিমোলার, তাই না। 0.5 এর একটা 0.1, তাহলে পয়েন্ট কত গুণ, 5 গুণ। তো এইভাবে এগুলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো ওরা মনে মনে হিসাব করে নেবে। তাহলে দেখো এবার সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর এম এর মান হচ্ছে কত, 58.5। তো কাজেই 1 মোল মানে হচ্ছে কত, 58.5 গ্রাম। তাহলে আমরা জানি যে 1000 মিলি, 1000 মিলি মানে 1 লিটার। এই যে 1 লিটার, লিটার না বানিয়ে 1 মিলিলিটারে বানিয়েছে। তাহলে আমরা জানি যে 1 মোলার মানে কি, 1 মোল পার লিটার। মোল পার যদি লিটার না বলে মিলিলিটার বলি তাহলে কি হবে, 1 মোল পার 1000 মিলিলিটার। তাহলে 1 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে 0.2 মোলারিটির জন্য কতটুকু প্রয়োজন হবে। তাহলে আমরা জানি 1 মোলের জন্য প্রয়োজন কত, 58.5 গ্রাম। তাহলে 0.2 মোলের জন্য কতটুকু প্রয়োজন হবে, তাহলে 58.5 গুণন 0.2, এত গ্রাম প্রয়োজন হবে। তাহলে আমরা কি করলাম, তাহলে অতএব 250 ml দ্রবণের জন্য প্রয়োজন হবে কত, তাহলে ওইটা গুণন এটা। তাহলে এই দেখো মেইন সূত্রটায় এরা করে না, এরা ভেঙে ভেঙে করছে। এটা কি এম, এটা কি এস, আর পরে ভাগ দিয়েছে কি দিয়ে, এই ভি দিয়ে কি করছে, গুণ করছে। তাহলে এস ভি এম, তাহলে শেষে কি করছে, ভি দিয়ে, এটা হচ্ছে ভি, তাহলে ভি দিয়ে গুণ করছে, ঠিক আছে। তাহলে এস ভি এম, আর ভি এর মধ্যেই তো কি আছে, ভি যদি এম এল হয় তাহলে নিচে 1000, আর এখানে ভি এর মধ্যেই যেহেতু এটা রয়েই গেছে এটা, ঠিক আছে। তাহলে তো এস ভি এম বাই 1000 বলাই আমাদের বেটার, তার কারণ এই ভি সবসময় এম এল এই ইনপুট দেবো আমরা। কিন্তু কথার কথা, কখনো যদি ভিকে আমরা লিটারে ইনপুট দেই, কিছু কিছু অঙ্কে এরকম করবে ভিকে লিটারই দিয়ে দিবে, তখন আবার কি করো না, এখানে মনে করো 10 লিটার দেওয়া আছে, তো তোমরা এখানেও 10 দিলে এখানেও 1000 দিলা, সেক্ষেত্রে কিন্তু হবে না, তখন এই 1000 দেওয়া যাবে না। অথবা তোমরা কি করবা, মুখস্থ যারা মুখস্থ বিদ্যা তারা এমনি করবা, যাই দেওয়া থাক না কেন আমি এটাকে মিলিলিটার বানাবো আগে, ওই একই রকম আগে মিলিলিটার বানাবো, তারপর এই সূত্রে এসভিএম বাই 1000 বসাই দিব। তো যেমন খুশি এভাবে করতে পারো, যারা মুখস্থ তারা অ্যাজ ইট ইজ মুখস্থ করতে হবে, আর যারা বুঝো তারা তো বুঝোই। একটি 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্স নিয়ে তার মধ্যে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যোগ করো। এবার পানি যোগ করো। পানি প্রথমেই কিন্তু 250 ml পানি দেওয়া হয় না, তার কারণ এই যে আমি প্রথম বলছিলাম যে এই আয়তনটা কিন্তু
1 লিটার আমাদের মোলারের ক্ষেত্রে বলতেছে কি 1 লিটার 1 মোল পার লিটার মানে 1 লিটার নিচ্ছি বা যত লিটারই নেই না কেন এটি কিন্তু শুধুমাত্র পানি না, শুধুমাত্র দ্রাবক বা পানির আয়তন না। এটা পানি বা দ্রব এবং দ্রাবকের টোটাল আয়তন কিন্তু 1 লিটার। দ্রব এবং দ্রাবকের টোটাল আয়তন কি 1 লিটার। সেক্ষেত্রে আমরা যদি কি করি আমাদের রিকোয়ার্ড ডাব্লিউ গ্রাম পদার্থ নিয়ে নিয়ে যদি 1 লিটারের মধ্যে মিশিয়ে দেই তাহলে কিন্তু সেটা 1 লিটারের চেয়ে সামান্য একটু বেশি হবে। তখন মোলারিটি কিন্তু আর এস থাকবে না, মোলারিটি একটুখানি বেড়ে যেতে পারে। এই জন্য প্রথমে কি করা হয় আমাদের রিকোয়ার্ড পরিমাণ পদার্থ মেপে নিয়ে অল্প একটু পানি দিয়ে সেটাকে কি করা হয় গুলিয়ে নেওয়া হয়, সেটাকে দ্রবণ করে নেওয়া হয়। তাহলে কি হলো পানি এবং তার মানে এরপর কি করা হয় মানে এটা যদি আমাদের বিকার হয় তাহলে আমরা কি করি প্রথমে এখানে পদার্থটা নেই, নেওয়ার পর অল্প একটু পানি দেই, এখানে অল্প একটু পানি দেওয়ার পর এটাকে গুলিয়ে নেই, এটাকে কি করে নেই পানির সাথে মিশিয়ে নেই। এইভাবে মিশিয়ে নেওয়ার পর 1 লিটার যদি যত এমএল দরকার আমরা তত এমএল কি করে পানি ঢেলে দিই। এখন কিন্তু দেখো এই যে পানি এখন মনে করো আমরা 250 এমএল পানি 250 এমএল পর্যন্ত পানি ঢালাম, আমরা কিন্তু 250 এমএল পানি ঢালিনি, আমরা 250 এমএল পর্যন্ত পানি ঢেলেছি। তাহলে এই 250 এমএল এর মধ্যে কিন্তু পানিও আছে আর কি আছে ওই ডাব্লিউ গ্রাম যে দ্রবটা আমরা নিলাম সেই দ্রবণের আয়তনও কিন্তু ওর মধ্যে কি হয়ে গেছে অ্যাড হয়ে গেছে। এবার বুঝতে পারছো? তাহলে এই যে আমরা বলতেছি 250 এমএল যত এমএল এ বলি যে মোলার এত এস মোল পার লিটার, এই লিটারের মধ্যে এটা শুধু কিন্তু দ্রবণের আয়তন না, এই আয়তনটা শুধুই দ্রাবকের আয়তন না, শুধুই দ্রাবকের আয়তন না, এটা হচ্ছে দ্রবণের আয়তন। তার মানে এর মধ্যে কি আছে দ্রব প্লাস দ্রাবক এই উভয়ের আয়তন হবে 1 লিটার, উভয়ের আয়তন মিলে হবে কি 1 লিটার। শুধু দ্রাবক 1 লিটার না, শুধু দ্রাবক 1 লিটার নিয়ে তার মধ্যে যদি দ্রব মিশাই তাহলে সেটা তো টোটাল আয়তন 1 লিটারের চেয়ে সামান্য একটু বেশি হবে। তাহলে এটা এটা মেনটেন করা হয় কিভাবে এভাবে মেনটেন করা হয় যে দ্রাবক 1 লিটার মেপে তারপর সেখানে দ্রব ঢালা হয় না, বরং অল্প একটু দ্রাবকের মধ্যে আগে দ্রব মিশানো হয়। যখন মিশিয়ে যায় তখন কি করা হয় দ্রাবক আস্তে আস্তে অ্যাড করতে হয় যতক্ষণ পর্যন্ত না দ্রব এবং দ্রাবক মিলে কি হয় 1 লিটার হয়। তাহলে 1 লিটার ওই আয়তনিক ফ্লাস্কে দাগ কাটা থাকে, আস্তে আস্তে দ্রাবক অ্যাড করা হয়, তাহলে 1 লিটার হওয়া পর্যন্ত অ্যাড করতে হয়। তাহলে এখানে ওই 1 লিটারের মধ্যে কিন্তু দ্রবক দুইটাই কি চলে আসলো, তার মানে দ্রাবক কিন্তু 1 লিটারের চেয়ে সামান্য একটু কম আছে। ঠিক আছে, বুঝতে পারছো? এরপর বিকল্প সমাধান আমরা জানি ডাব্লিউ সমান এস ভি এম। এস হচ্ছে তার মোলারিটি, ভি হচ্ছে এমএল এককে তার আয়তন, এম হচ্ছে তার আণবিক ভর গ্রাম এককে, আর তাহলে আর নিচে 1000। তো এই মানগুলো সরাসরি বসিয়ে ইনপুট দিলেই কি হবে এখানে অঙ্কটা মিলে যাবে। তো তোমরা যে যেভাবে পারো সেভাবেই করবা, তোমরা পারলে সূত্র বানিয়ে নিতে পারবা যারা বুঝো, সূত্র কিন্তু পরীক্ষার হলে বসে ডেরাইভ করে তারপর অঙ্ক করা যায়। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে এই সূত্রগুলো নিজে নিজেই কি করা যায় ডেরাইভ করা যায়। তো কনসেপ্টের ক্লারিফিকেশনটা খুব জরুরি। এবারে আগের মতো আয়তনিক ফ্লাক্সে এইগুলো হ্যাঁ ঠিক আছে, তাহলে 0.2 মোলার দ্রবণ তৈরি হয়ে যাবে। ওকে, এরপরের প্রশ্নটা দেখো, বলছে যে 2 লিটার, এবার কিন্তু লিটার এককে দিয়েছে, এবার কিসে দিয়েছে লিটার এককে। 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। ঠিক আছে, 2 লিটার 0.1, তাহলে আমরা জানি তাহলে তাহলে এক নম্বর হচ্ছে সূত্র কি আমরা সরাসরি সূত্র দিয়ে করতে পারি, ডাব্লিউ সমান হচ্ছে কি এস ভি এম, এই যে এস ভি এম, তাহলে এখানে এই মানগুলো বসিয়ে ইনপুট দিলেই ডাব্লিউর পরিমাণ কি পাওয়া যাবে। আবার আমরা কি করতে পারি যারা একটু ঐকিক নিয়মের পাটিগণিতে যারা একটু দক্ষ তারা খুব সহজে এটা করতে পারবে। দেখো এখানে আছে কত 0.1 মোলার দ্রবণ, কি 0.1 মোলার, তার মানে 0.1 মোলার যেহেতু আছে তাহলে আমরা জানি কি, তাহলে আমরা জানি 1 মোল যদি যদি 1 মোলার ক্ষেত্রে কি থাকে মানে 0.1 মোলার, এই কথাটার অর্থ কি 0.1 মোলার কথার অর্থ হচ্ছে 1 লিটারের মধ্যে কতটুকু আছে 1 লিটারের মধ্যে 0.1 মোল আছে। তাহলে 0.1 মোল আছে মানে কি 1 লিটারের মধ্যে 0.1 মোল আছে, 0.1 মোল আছে মানে কত গ্রাম আছে
তাহলে 0.1 ইন্টু 1 মোলের ভর যত, 1 মোল সোডিয়াম কার্বনেট সমান আছে 106 গ্রাম। তাহলে 106 গ্রাম, তার কারণ আমরা জানি যে 1 মোল সমান হচ্ছে কত, 106 গ্রাম, মানে তার আণবিক ভরের পরিমাণ। অতএব 0.1 মোল সমান কি হবে, তাহলে 0.1 ইন্টু এত মোল, এত গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে 0.1 মোলার কথার অর্থ হচ্ছে 1 লিটারে আছে 0.1 মোল, মানে হচ্ছে 0.1 গুণন তার আণবিক ভর এত পরিমাণ গ্রাম। অতএব 2 লিটারে কতটুকু আছে, অতএব 2 লিটারে থাকবে কত, 2 লিটারে আছে, এটাকে জাস্ট 2 দ্বারা গুণ করলেই হবে। 0.1 গুণন 106 গুণন 2, তাহলে ওইখানেও কিন্তু তাই হলো 2 লিটার। তাহলে আমরা 2 লিটারে, ওরা কিন্তু 2000, দেখো ওরা কি কিন্তু, মানে যারা সূত্র অ্যাপ্লাই করবে তারা ভি কি করছে, আগেই মিলিলিটার এককে বের করে নিয়েছে। ভি এর মান কি করছে, মিলিলিটার এককে বের করে নিয়েছে, তারপর এখানে 1000 দিয়ে ভাগ দিতে, তাহলে এটা কেটে গিয়ে কিন্তু আলটিমেটলি এই 2ই হবে। ঠিক আছে, এই জন্য আমি বলছি যদি লিটারে থাকে তাহলে নিচে 1000 দেওয়ার দরকার নাই, আর অথবা যদি 1000 দাও তাহলে সবসময় তোমাকে ভি ইনপুট দেওয়ার সময় মিলিলিটার বানিয়ে নিতে হবে। ঠিক আছে, এরপর দেখো 250 ml দ্রবণে 250 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত। তাহলে মোলারিটি কত, মানে মোলারিটি বের করতে হবে, মানে আমাদের বের করতে হবে যে 1 লিটারে কতটুকু আছে, আমাদের বের করতে হবে। মোলারিটি বের করা মানে কি, 1 লিটারে কত মোল আছে, 1 লিটারে কত মোল, এটাই তো তার কি মোলারিটি, তাই না, 1 লিটারে কত মোল। তাহলে আমরা দেখি, তাহলে এখানে আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে 250 ml, অর্থাৎ 250 1 ml অথবা 1000 ml, অথবা আমরা কি করতে পারি 1000 ml, 1 লিটার বা 1000 ml এ কতটুকু আছে। তাহলে আমরা লিটার, এইটাকে লিটার বানাইতে পারি, অথবা কি করতে পারি 1000 ml এ কত, আমরা লিটার বানাই। তাহলে এখানে দেখো আমরা এই কথার অর্থ, এই কথাটুকুর অর্থ কি, এই কথাটুকুর অর্থ হচ্ছে 250 ml, অর্থাৎ 250 ml মানে হচ্ছে 0.25 লিটার। তাহলে 0.25 লিটার এ কতটুকু আছে, 20 গ্রাম। 0.25 লিটারে আছে কয় গ্রাম, 20 গ্রাম। এখন 20 গ্রাম মানে কত মোল, 20 গ্রাম মানে কত মোল, তাহলে আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে 106 গ্রাম, আণবিক ভর 106, তাহলে 106 গ্রাম সমান 1 মোল, 106 গ্রাম সমান কি 1 মোল। অতএব 20 গ্রাম সমান কত মোল হবে, 20 গ্রাম সমান হবে 20 ডিভাইডেড বাই 106 মোল, তাই না। তাহলে আমরা বলতে পারি যে ওই সোডিয়াম কার্বনেট 0.2 ml মানে 250 ml মানে হচ্ছে 0.25 লিটার, 0.25 লিটারে আছে 20 গ্রাম, 20 গ্রাম মানে আছে 20 ডিভাইডেড বাই 106 মোল। কত মোল, তার মানে 200.25 লিটারে আছে 20 ডিভাইডেড বাই 106 মোল। ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে অতএব 1 লিটারে কতটুকু আছে, তাহলে ভাগ করতে হবে, তাহলে 20 ডিভাইডেড বাই 106 গুণন 0.5, তাহলে এত মোল। তাহলে কত মোল আছে, তাহলে তাহলে এটা যা হবে এটাই হবে তার মোলারিটি। তাহলে আমরা যেহেতু এত মোল 1 লিটারে বের করছি, তাহলে এখানে যে অ্যান্সারটা আসবে এটাই হবে। এটা যদি এক্স হয় তাহলে এক্স মোল, এই যে পার লিটার আমরা কি করছি লিটারে হিসাব করে ফেলছে এত, যদি পার লিটার লেখা একক লেখা হয় না তাহলে এটাই তার মোলারিটি, বুঝতে পারছো। তাহলে 1 লিটারে যত মোল থাকবে সেটাই তার মোলারিটি। অথবা আমরা সরাসরি কি করতে পারবো, সূত্র ইনপুট দিতে পারবো। আমরা জানি ডাব্লিউ সমান কি এস ভি এম, আমাদের মোলারিটি বের করতে হবে, তার মানে কার মান বের করতে হবে, মোলারিটি যেহেতু বের করতে হবে তাহলে আমাদের এস এর মান বের করতে হবে, আমাদের কার মান বের করতে হবে, মোলারিটি যেহেতু, তাহলে এস এর মান বের করবো। তাহলে এস সমান কি হবে, এস সমান হচ্ছে ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড বাই ভি এম। তাহলে এখানে ডাব্লিউর মান 20 গ্রাম আর 1000 তো আছেই, আর ভি এর মান কিন্তু 2 লিটার আছে, তাহলে এটাকে কিন্তু 2000 করতে হবে। ঠিক আছে না, পয়েন্ট ও 250 ml আছে, তাহলে 250 ml, আগের অঙ্কে 2 লিটার ছিল, এখানে 250 ml আছে, তাহলে 250ই দিব, তার কারণ আমরা সূত্রে 1000 ইউজ করেছি।
আর এম এর মান হচ্ছে কত, 106। তো আমরা কিন্তু তাই করেছিলাম। দেখো এখানেও কিন্তু দেখো 2, এই 1000 দিয়ে 250কে ভাগ করলে কিন্তু 0.5 হবে, তাহলে এটা কেটে যাবে। ঠিক আছে, দেখো এই যে 20 গ্রাম ডিভাইড বাই 0.25 নন 106, তাহলে সেম জিনিস আসছে। তাহলে ওইটা হচ্ছে কি আমরা কনসেপ্টটাকে বুঝে বুঝে ভেঙে গেলাম। এটা তোমাদের কাছে জটিল মনে হবে, বাট এটা যে বুঝবে, বুঝবো তোমাদের মধ্যে এই অঙ্কটা যে বুঝবে, বুঝতে পারবে, সে মনে করবা যে তাদের এই ক্লিয়ার কনসেপ্ট আছে। আর যারা ওইটা বুঝবে না কিন্তু সূত্র বুঝবে, তাহলে বুঝতে পারবে যে তোমরা হচ্ছে মুখস্থ বিদ্যা। ঠিক আছে, তো পরীক্ষার জন্য দুইটাই উত্তম। আর কনসেপ্ট ক্লারিফিকেশনের জন্য যারা মনে করো সত্যিকার অর্থে শিখতে চায়, তাদের জন্য তো কনসেপ্ট ক্লারিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে তো পরীক্ষাটাই মেইন। যাই হোক, এরপরে সমস্যাটা দেখো, 0.75 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত ml হবে। তাহলে এটা সূত্র দিয়ে সরাসরি করা আছে। আমাদের এবার ভি বের করতে হবে। তাহলে ভি সমান হবে ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড বাই এস এম। তাহলে এটা হচ্ছে 1000, এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এম। ঠিক আছে, কারণ এই অঙ্কটাকে যদি আমরা ভেঙে ভেঙে কনসেপ্ট ভেঙে করতে চাই, তাহলে কি হবে, ওই দ্রবণের আয়তন। তাহলে আমাদের সবার আগে যে যখন মোলারিটি দেওয়া থাকবে তখন মোলার নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, মানে 0.7 মোলার, তাহলে 0.7 মোল পার লিটার, তার মানে কি 0.75 মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারে আছে 0.75 মোল। আর এখানে দেওয়া আছে গ্রামে, তাহলে কত গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা 0.75 মোলকে আগে কি করব, গ্রামে বানাই নেব, অথবা এই 20 গ্রামকে আমরা কি করব, মোলে বানাই নেব, মানে একই রকম এককে ট্রান্সফার করবো। তো আমরা ইজিলি 0.75 মোল, তাহলে আমরা এখানে বলতে পারি যে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 0.75 মোল আছে 1 লিটারে। ঠিক আছে, 0.75 মোল সোডিয়াম কার্বনেট আছে 1 লিটারে, তাহলে 0.75 মোল আছে 1 লিটার। কিন্তু আমাদের এখানে তো গ্রাম দেওয়া আছে, এত গ্রাম সোডিয়াম কার্বনেট যদি দ্রবীভূত থাকে, তাহলে আমরা 75, তাহলে এটাকে কি করব, 0.75 মোলকে আমরা কি করব, গ্রাম এককে প্রকাশ করব। কি এককে প্রকাশ করব, গ্রাম এককে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এত মোলার মানে হচ্ছে 0.75 মোল পার লিটার। তাহলে 0.75 মোল মানে হচ্ছে কি 0.75 ইন্টু সোডিয়াম কার্বনেটের আয়নিক ভর। আণবিক ভর হচ্ছে কত, 106। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, তার মানে এত গ্রাম। তাহলে 0.75 মোল মানে হচ্ছে 75 ইন্টু এত, তার মানে যে কোনো ডাব্লিউ সমান হচ্ছে কি এস এম। ঠিক আছে, এটা মোলারিটি, অর্থাৎ কারো যদি মোলারিটি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে ওয়েট বের করার নিয়ম হচ্ছে তার মোলারিটিকে আণবিক ভর দ্বারা ভাগ করলেই তার কি হবে, তার ওয়েট বের হবে। এমনি জেনারেলি মানে পার লিটারের ক্ষেত্রে এটা বের হবে। আর অন্য একক হলে তো পরে এই যে ডাব্লিউ 1000 ভি দ্বারা গুণ করতে হবে, মানে কিন্তু পার লিটার হিসাব করলে এস কে এম দ্বারা গুণ, এটা এস আর এটা এম। ঠিক আছে, এস এম। তো এত গ্রাম, তাহলে এত গ্রাম সমান কত লিটার, 1 লিটার, মানে সংজ্ঞা অনুযায়ী 0.75 মোল, মোলার মানে হচ্ছে 0.75 মোল পার লিটার, তার মানে 0.75 মোল অর্থাৎ 0.75 গুণন 106 গ্রাম সমান কত, 1 লিটার, অর্থাৎ 1 লিটারে এত মোল বা এত গ্রাম থাকবে। অতএব আমাদের কত গ্রাম আছে, 20 গ্রাম। তাহলে আগে আমরা 1 গ্রামের জন্য করে নিই, তাহলে 1 ডিভাইডেড বাই হবে কি 0.75 ইন্টু 106, অতএব কত, 20 গ্রাম, অতএব কি 20 গ্রাম। তাহলে 20 গ্রামের জন্য কি হবে, তাহলে 20 ডিভাইড বাই 0.75 ইন্টু 106। ঠিক আছে, তাহলে এই যে একক, তাহলে এটা যে আসবে, এটা আমাদের কিসে আসবে, লিটারে আসবে। ডেফিনেটলি এটা আমাদের কিসে আসবে, লিটারে আসবে। তখন এখানে আমরা লিটার লিখেছি, তারপর এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে এমএল হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ঐকিক নিয়মে কনসেপ্ট ভেঙে ভেঙে অঙ্কটা করতে পারবো। এরপর দেখো পরের যে সমস্যাটা আছে, একটি 250 ml দ্রবণের মধ্যে 20 গ্রাম পদার্থ দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলারিটি 0.75 মোলার হবে। ওই দ্রবের আণবিক ভর কত। তাহলে এবার তার কি করতে হবে, আণবিক ভরটা বের করতে হবে, অর্থাৎ 1 মোলের ভর বের করতে হবে।
তার মানে আমাদের এখানে কি করতে হবে, 1 মোলের ভর বের করতে হবে, অর্থাৎ 1 মোল। আমরা সূত্র যদি করি তাহলে এই সূত্রে বসিয়ে দিলে আমরা সহজেই কি করতে পারবো, এম বের করতে পারবো। তাহলে ডাব্লিউ সমান এস এম ভি জানি আমরা, তাহলে এম সমান কত হবে, এম সমান ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড বাই কি এস ভি। এটা আমরা সরাসরি কি বের করতে পারবো। কিন্তু এটাকে যদি আমরা কনসেপ্ট ভেঙে করতে চাই, এটাকে কনসেপ্ট ভেঙে যদি আমরা করি তাহলে এটাকে একটুখানি কি হবে, হবে। দেখো এখানে কি বলছে যে একইভাবে দেখো 0.75 মোলার, 0.75 মোলার, এই কথার অর্থ কি, 1 লিটারে আছে কত মোল, 1 লিটারে আছে 0.75 মোল। ঠিক আছে, তার মানে তাহলে 1 লিটারে আছে 0.75 মোল, তার মানে 1 লিটারে কত গ্রাম আছে। ঠিক আছে, এই 1 লিটারে কত গ্রাম আছে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে 20, তাহলে এখানে দেখো 20 গ্রাম, তাহলে আমরা আগে হিসাব করি যে এখানে 0.7 মোলার মানে কি, 1 লিটারে আছে কত, 0.75 মোল। তো অন্যভাবে তাহলে আমরা যেহেতু এখানে কি করব, আণবিক ভর এম বের করব, তাহলে আমরা যে এটা করি যে এত এমএল এ, তাহলে আমাদের রিকোয়ার্ড, আমাদের দ্রবণটা কত ছিল, 250 এমএল। তাহলে 250 এমএল এ কত মোল আছে, তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো 1 লিটার সমান কত, 0.75 মোল। 0.75 মোল 1 লিটারের জন্য, 0.75 মোলার মানে 1 লিটারে কত, 0.75 মোল। তাহলে আমাদের তো কত এমএল, 250 এমএল, 0.25 লিটার, অর্থাৎ অতএব 0.25 লিটারে থাকবে কত, 0.75 ইন্টু 0.25 মোল, তাহলে এত মোল। তাহলে 250 এমএল দ্রবণে আমাদের কত মোল আছে, এত মোল আছে। তাহলে এত মোল মানে আবার কয় লিটার, কয় গ্রাম, 20 গ্রাম। ঠিক আছে, তাই না? এখন গ্রামে কিন্তু 20 গ্রাম আছে, 250 এমএল এ কয় গ্রাম আছে, 20 গ্রাম আছে। আর আমরা দেখলাম যে মোলারিটি থেকে পাইলাম যে মোলারিটি যদি 0.75 মোলার হয়, তার মানে 0.7, 1 লিটারে থাকবে 0.75 মোল। তাহলে 250 এমএল এ কত মোল থাকবে, এত মোল থাকবে। তাহলে এত মোল সমান আবার কয় গ্রাম, 20 গ্রাম। তাহলে আমরা লিখব একইভাবে 0.75 গুণন 0.25 মোল। মোল সমান কত গ্রাম দেওয়া আছে, 20 গ্রাম। তার মানে 20 গ্রাম দিয়েই কিন্তু এটা হয়ে গেছে। অতএব 1 মোল সমান কত হবে, তাহলে 1 মোল আমাদের কি করতে হবে, 20 দিয়ে এটাকে ভাগ করতে হবে, 0.75 ইন্টু 0.25। তাহলে এটা ভাগ করলে তোমার যেটা হবে সেটাই অ্যান্সার, ভাগ করলে 106 হবে। ভাগ করলে হবে কত, 106। তোমরা এখানে ভাগ করলে দেখবা যে 106, 6.67 আসতেছে। তো প্রকৃত ভর কিন্তু এটাই। ঠিক আছে, তো এইরকম হবে। এখানেও ক্যালকুলেটর টিপলে তাই হবে, 106.67 হবে। কিন্তু ওই দশমিকের পরের অংশগুলোকে ওইভাবে নেওয়া হয় নাই। ঠিক আছে, এর পরের অংশ দেখো। এর পরের অঙ্কটাকে যদি আমরা দেখি, তুমি কিভাবে 200 মিলিলিটার এত সেমিমোলার দ্রবণ তৈরি করবে। তার মানে যখন দ্রবণ তৈরি করতে হলে তখন তোমাকে মেনলি সোডিয়াম বা কার্বনেটের কি বের করতে হবে, সোডিয়াম কার্বনেটের ওয়েট বের করতে হবে, অর্থাৎ ডাব্লিউ, কতটুকু সোডিয়াম কার্বনেট তোমার প্রয়োজন সেটা বের করতে হবে। ঠিক আছে, তার মানে এত কতটুকু সোডিয়াম কার্বনেট তোমার প্রয়োজন সেটা বের করবা। বের করার পর লিখবা যে এতটুকু সোডিয়াম কার্বনেট নিয়ে প্রথমে অল্প একটু পানি নেব, নিয়ে তারপর এটা মিশাই দেবো। মিশানোর পর আস্তে আস্তে পানি ঢালতে 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 এটা কত এমএল নিয়ে যাব, 250 এমএল পর্যন্ত নিয়ে যাব, যাতে সোডিয়াম ক্লোরাইড এবং দ্রাবক অর্থাৎ পানি দুইটাই মিলেই কত হয়, 200 এমএল হয়। আচ্ছা, এটাকে তাহলে আমরা ডাব্লিউ সমান এস এম বাই ভি এটা আমরা জানি। আর যদি কি নিয়মে করতে চাও, মানে কনসেপ্ট ভেঙে করতে চাও, তাহলে কিভাবে হবে, তাহলে তাহলে সেমি মোলার চাও তুমি, তাহলে 0.5 মোল, 0.5 মোলার মানে 0.5 মোল পার লিটার। তাহলে 0.5 মোল পার লিটার মানে কি, তোমার 1 লিটারের জন্য প্রয়োজন হবে কত, 1 লিটার, 1 লিটার ইজ ইকুয়াল টু, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়, তাহলে 1 লিটারে থাকবে কতটুকু, 0.5 মোল। 1 লিটার সমান হবে কত, 0.5 মোল মানে কি, 0.5 মোল মানে কত গ্রাম, তাহলে ওর সোডিয়াম কার্বনটার কি আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.5 ইন্টু 106,
53 গ্রাম। কত গ্রাম? 53 গ্রাম। তাহলে 1 লিটারের জন্য লাগবে তোমার 53 গ্রাম, অতএব 200 ml মানে হচ্ছে 0.2 ml, অর্থাৎ 0.2 লিটার। 200 ml মানে কি 0.2 লিটার। তাহলে 0.2 লিটারের জন্য তোমার প্রয়োজন হবে কত? 53 গুণন 0.2, অর্থাৎ তোমার আবার লাগবে কত? 106 গ্রাম লাগবে। কত? 53কে 0.2 দ্বারা গুণ করলে 10.6 হবে। হ্যাঁ, তাহলে 10.6 গ্রাম লাগবে তোমার। তাহলে কত গ্রাম লাগবে? 10.6 গ্রাম। এখানে 10.6 গ্রাম আসছে। তাহলে 10.6 গ্রাম, তাহলে তুমি কি করবা? আগে 10.6 গ্রাম নেওয়ার পর অল্প একটু কি করবা? পানি অ্যাড করে দিবা। তারপর আস্তে আস্তে বেশি করে পানি দিবা, যাতে করে তোমার কি হয় 250 ml পর্যন্ত পানি দিলেই এটা সেমি মোলার দ্রবণ তৈরি হবে। 200 ml, 250 না 200 ml, ঠিক আছে? তো এইভাবে তোমরা কি করতে পারবা? যে কোনো মোলারের দ্রবণ তৈরি করতে পারবা। যেমন এইখানে বলা আছে যে 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে এই দ্রবণের মোলারিটি বের করো। তাহলে মোলারিটি মানে এস বের করতে হবে, অর্থাৎ 1 লিটারে কতটুকু আছে সেটা বের করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা প্রথমে কি করব? তোমাদের যে সূত্র আছে সেটা দিয়ে সূত্র বের করো। তাহলে আমরা জানি ডাব্লিউ সমান এস ভি এম ডিভাইডেড বাই 1000, ঠিক আছে? তাহলে মোলারিটি আমরা এম বের করবো। এই এম মোলারিটি মানে হচ্ছে এস, তাহলে এস বের করবো আমরা। তাহলে এস সমান আমাদের কত হবে? এস সমান হবে ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড বাই ভি এম। তাহলে ডাব্লিউর মান কত? এটা বড় হাতের এম সবসময় হয়। ডাব্লিউ কত? 4 গ্রাম আছে, আর 1000 4 গুণন 1000 ডিভাইডেড বাই ভি এর মান দেওয়া আছে 100 ml। 100 ml ইন্টু এম এর মান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর যত হবে সেটা। সোডিয়াম হচ্ছে কত? 23, অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 16, আর হাইড্রোজেন আছে একটা। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর 1, তাহলে একটাই নিউট্রন থাকে, পারমাণবিক ভর 1। তাহলে এখানে কত হয় বলো দেখি? 17 আর 23 40। 17 আর 23 কত হয়? 40। তাহলে 40, এখানে 40 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 40 গ্রাম। তো এই হলো কি সোডিয়াম মোলারিটি। তাহলে এখানে হিসাব করলে যা হবে তাই, 4 4 কাটা, তাহলে 1। তাহলে মোলারিটি হচ্ছে কত? 1। এখানে মোলারিটি কত হবে? 1। তার মানে বোঝা যাচ্ছে এক এক মানে বুঝাইতে যাচ্ছে যে 4 গ্রাম যদি 100 ml এ 4 গ্রাম থাকে, তাহলে 1000 ml এ 40 গ্রাম থাকবে। 40 গ্রাম মানে তো আবার 1 ml, 1 মোলার, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা যদি এবার আমরা কি করতে চাই, এই অঙ্কটাকে যদি কনসেপ্ট ভেঙে ভেঙে করতে চাই তাহলে কি হবে? আচ্ছা দেখো, এই অঙ্কটাকে এবার আমরা কনসেপ্ট ভেঙে ভেঙে করব। কিভাবে হবে দেখো? আমাদের মোলারিটি বের করতে হবে, তার মানে 1 লিটারে কতটুকু আছে বের করতে হবে। কি বের করতে হবে? 1 লিটারে কত মোল আছে সেটা বের করতে হবে। তাহলে এইখানে দেওয়া আছে যে 100 ml এ দেওয়া আছে 4 গ্রাম, তার মানে 100 ml এ কত মোল আছে আগে বের করব। তারপর 1000 ml বা 1 লিটারে কত মোল আছে সেটা বের করব, ঠিক আছে? তাহলে এইখানে দেখো, বা অথবা আমরা এটাকে আগেই লিটার বানিয়ে নেব যে 0.1 লিটারে আছে কত? 4 গ্রাম। তাহলে আমরা বলতে পারবো এখানে, তো 1000 এইভাবে লিখি, 1000 ml সমান 1 লিটার। 0.1 লিটার, 0.1 লিটার, 1 লিটারে কতটুকু আছে? 4 গ্রাম। এই 4 গ্রাম মানে কত মোল? সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 4 গ্রাম মানে কত মোল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 40 গ্রাম সমান 1 মোল হয়। কত গ্রাম? 40 গ্রাম সমান 1 মোল। 40 গ্রাম সমান কত? 1 মোল। এটা আমরা দেখলাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 1 মোল সমান হচ্ছে কি 40 গ্রাম। তাহলে 4 গ্রাম সমান কত হবে? তাহলে 4 ডিভাইডেড বাই 40 মোল হবে, তাই না? 4 গ্রাম সমান হবে কি 4 ডিভাইডেড বাই, তার মানে তার ওই যে ওয়েট ডিভাইডেড, আমরা জানি মোলারিটি এন সমান পড়ছিলাম আমরা, এন সমান পড়ছিলাম যে ডাব্লিউ ডিভাইডেড বাই কত? এম, ঠিক আছে? মোলারিটি মোলারিটি এভাবেই আমরা বের করেছিলাম। এন সমান ওইদিকে তোমরা দেখবা এন সমান ডাব্লিউ বাই এম। তাহলে এত মোল, তাহলে 40, তাহলে তার ওয়েট ডিভাইডেড বাই আণবিক ভর, তাহলে এত মোল। তাহলে তাহলে আমরা কি পেয়ে গেলাম? 0.1 লিটারে থাকে
0.1 লিটারে থাকে কত 0.1, এটা হিসাব করলে 0.1 হবে, 0.1 হবে, 0.1 মোল। অতএব 1 লিটারে থাকবে 0.1 ডিভাইডেড বাই 0.1। ঐকিক নিয়মে আমরা জানি 1 সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে 0.1 লিটারে যদি 0.1 থাকে তাহলে 1 লিটারে 0.1 দিয়ে ভাগ যাবে, তাহলে একই সংখ্যা ভাগ করলে কত হবে 1, তাহলে 1 মোল। তাহলে এর মোলারিটি কত হলো 1 মোল পার লিটার। ঠিক আছে, তো একইভাবে সেম ভাবে তোমরা কি করতে পারবা, 100 ml দ্রবণে 4 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকলে, তাহলে এখানে শুধুমাত্র একই অঙ্ক হবে, শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভরটা কি হবে 40 না হয় কত হবে 36.5, 36 কত 5, কারণ হাইড্রোজেনের জন্য 1, হাইড্রোজেনের আণবিক ভর কত 1, আর ক্লোরিনের আয়োডিন আণবিক পারমাণবিক ভর আছে 35.5, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 আর ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, তাই দুইটা মিলে 36.5। তাহলে এটা হিসাব করলে যত মোল, তাহলে 1 লিটারে থাকে এত মোল, আর অতএব 0.1 লিটার, এখানেও 100 ml আছে, তাহলে 0.1 লিটারে আছে, এখানে যত হিসাব করে আসবে সেটা। ঠিক আছে, এখানে হবে 40 ডিভাইড বাই, এখানে হিসাব করে যা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হবে। ঠিক আছে, তো এর পরের অংশটা দেখো, যৌগে মৌলের শতকরা সংযুতি। একটা যৌগে মৌলগুলো শতকরা সংযুতি আমরা হিসাব করব, অর্থাৎ একটা যৌগে যে অনেকগুলো মৌল থাকে সেই মৌলগুলো ভর অনুপাতে শতকরা কতটুকু থাকে, ভর অনুপাতে শতকরা কতটুকু থাকে। কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। তো শতকরা সংযুতি কি, প্রতি 100 গ্রামের মধ্যে কোনো যৌগের প্রতি 100 গ্রামের মধ্যে ওই মৌলের যত গ্রাম থাকে তাকে তার শতকরা সংযুতি বলে। ঠিক আছে, যৌগের আণবিক সংকেত থেকে ওই যৌগে বিদ্যমান মৌলসমূহের শতকরা সংযুতি বের করা যায়। তাহলে শতকরা সংযুতির সূত্র হচ্ছে, কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুতির সূত্র হচ্ছে এটা, যে ওই মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর ইন্টু পার্সেন্টেজ। তাহলে এটা তোমাদের কি হয়ে গেল, এক ধরনের মুখস্থ বিদ্যা হয়ে গেল। তো আমি যদি এই জিনিসটাকে তোমাদের একটুখানি ব্যাখ্যা করে দেখাতে চাই যে কিভাবে এই সূত্রটা আসলো আমরা বের করব। যেমন উদাহরণ হিসেবে ধরো পানি, পানিতে হাইড্রোজেন আছে কত, মানে পানির মোট ওয়েট আমরা জানি 1 × 2, হাইড্রোজেন আছে কত 2 গ্রাম, ধরে নিলাম এটা 18, মনে করো এটাকে 18 গ্রাম, আমরা গ্রাম এককে প্রকাশ করলাম। আর অক্সিজেন আছে কত গ্রাম, উদাহরণ হিসাবে গ্রাম, আসলে কিন্তু এগুলো গ্রাম একক না, বা গ্রাম আমরা ভর সংখ্যা হিসাব করি, টোটাল ভর সংখ্যা। তাহলে হাইড্রোজেনের ভর সংখ্যা কত হবে, একটা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, আর দুইটা আছে তাহলে ভর সংখ্যা 2 হবে। আর অক্সিজেনের এখানে ভর সংখ্যা কত হবে, এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য, আর অক্সিজেনের জন্য শুধুই কত 16 হবে, অক্সিজেনের জন্য কত হবে 16, একটাই অক্সিজেন আছে এই জন্য এর তোমার ভর আছে 16। ঠিক আছে, এখন আর মোট ভর কত, মোট ভর হচ্ছে কত, মোট ভর হইল 18, মোট ভর সংখ্যা কত 18। তাহলে আমরা বললাম যে শতকরা কতটুকু, 100 গ্রামের মধ্যে কতটুকু থাকে। তাহলে এখানে দেখো ও পানিতে, পানি, তাহলে 18, আমরা এখানে দেখতেছি যে আমরা এখানে বলা হচ্ছে যে 100 গ্রাম পানির মধ্যে কতটুকু হাইড্রোজেন থাকবে, 100 গ্রাম পানির মধ্যে কতটুকু অক্সিজেন থাকবে, এটাই হচ্ছে কি কত পার্সেন্ট, মানে প্রতি 100 গ্রামের মধ্যে বা প্রতি 100 গ্রামের মধ্যে কি পরিমাণ ওই মৌলটা থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি 18 গ্রামের মধ্যে হাইড্রোজেন আছে কত 2 গ্রাম, তাহলে 18 গ্রামের মধ্যে, তাহলে আমরা বলতে পারি যে 18 গ্রামের মধ্যে আছে কত 2 গ্রাম। তাহলে অতএব 1 গ্রামের মধ্যে আছে কত, 1 গ্রামের মধ্যে থাকবে কত 2 ডিভাইডেড বাই 18। অতএব 100 গ্রামের মধ্যে কত থাকবে, তাহলে 2 ডিভাইডেড বাই 18 গুণন 100 গ্রাম। এখন দেখো, এখন আমরা এইটাকে আস্তে প্রতীকে রূপান্তর করি। তাহলে এই যে 18টা কোথা থেকে পাইলাম, 18টা হচ্ছে মৌলের আণবিক ভর, মৌলের আণবিক ভর m, তার মানে m গ্রাম এ থাকে কতটুকু, ওই মৌলের পারমাণবিক ভর, ওই মৌলের কি পারমাণবিক ভর বা ভর সংখ্যা a,
ইন্টু কি ও কতটুকু আছে। পারমাণবিক ভর সংখ্যাকে আমরা এই দ্বারা প্রকাশ করি, এটা তো জানি। যেমন এইরকম আমরা শিখেছি না, জেড এ, ঠিক আছে। তাহলে এ ইন্টু ও কতটুকু থাকে, তাহলে আমরা যে মৌলটার শতকরা সংযুক্তি বের করতে চাচ্ছি, তাহলে ওই যৌগের পারমাণবিক ভর যত, আণবিক ভর যত হবে, তত ভরে কতটুকু থাকবে ওই মৌলটা, ওই মৌলের সংখ্যা ইন্টু তার কি পারমাণবিক ভর। তাহলে হাইড্রোজেন পারমাণবিক ভর 1 ইন্টু হাইড্রোজেন আছে 2টা, তাহলে মোট কত এত গ্রাম থাকবে, ঠিক আছে। অতএব 1 গ্রামে কত থাকবে, অতএব 100 গ্রামে, অতএব 100 গ্রামের মধ্যে কত থাকবে, তাহলে টোয়াইস এ ডিভাইডেড বাই এম ইন্টু 100। এবার অক্সিজেনের জন্য যদি আমরা করতাম, এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য, অক্সিজেনের জন্য যদি আমরা করি তাহলে কি হবে, তাহলে অক্সিজেনের জন্য এম গ্রাম, অর্থাৎ পানির আণবিক ভর, এমটা হচ্ছে কার, পানির, এমটা হচ্ছে কার, পানির, যৌগটার আণবিক ভর যত গ্রাম, তত গ্রামে থাকে কত, কত গ্রাম অক্সিজেন থাকবে, তাহলে অক্সিজেনের আণবিক পারমাণবিক ভর ইন্টু কত, ওর সংখ্যা আছে কয়টা, একটাই আছে, তাহলে এ, তাহলে এতটি থাকবে। তাহলে এম গ্রামের মধ্যে অক্সিজেন আছে কতটুকু, ঠিক আছে। তাহলে আণবিক ভরের মধ্যে কোনো একটা যৌগের আণবিক ভরের মধ্যে ওর উপাদান মৌল থাকে কতটুকু, তার পারমাণবিক ভর গুণন ওই মৌলটার সংখ্যা কতটি আছে, তাহলে তত গ্রাম থাকবে টোটাল। তাহলে এ, অক্সিজেনের এ ইন্টু তার সংখ্যা, তাহলে অতএব 100 গ্রামের মধ্যে কতটুকু থাকবে, এ ইন্টু 1 ডিভাইডেড বাই কে এম। তাহলে আমরা এখান থেকে জেনারেল একটা সূত্র হিসাব করতে চাই, তাহলে যে কোনো মৌলের, আর ওই 100তে যদি করবো তাহলে কি হবে, 100 দিয়ে গুণ হবে। তাহলে যে কোনো মৌলের শতকরা সংযুতি বের করার জন্য আমাদের কি করতে হবে, উপরে দিতে হবে এই, অর্থাৎ ওই মৌলের যে পরমাণু, ওই মৌলের পারমাণবিক ভর ইন্টু 1 বা এখানে 2, এগুলো কি ওই মৌলের পরমাণুর সংখ্যা, অতএব কত, ওখানে কতটি পরমাণু আছে ইন্টু কি 100% করতেছি, আর নিচে আছে যৌগটির আণবিক ভর। তাহলে আমরা জেনারেলি সূত্র লিখতে পারি এন এ ডিভাইডেড বাই এম ইন্টু 100। এনকে যার, যে মৌলের শতকরা সংযুতি বের করতে চাই তার সংখ্যা, আর এটা হচ্ছে কি যে মৌলের শতকরা সংযুতি বের করতে চাই তার পারমাণবিক ভর, তার কি পারমাণবিক ভর, কার পারমাণবিক ভর, যার বের করতে যাচ্ছি। আর এমটা কি, এমটা হচ্ছে যৌগের আণবিক ভর, এমটা হচ্ছে যে যৌগের মধ্যে আমরা এটা বের করতে যাচ্ছি সেই যৌগের আণবিক ভর। বুঝতে পারছো তাহলে এই সূত্রটা কোথা থেকে আসছে, আশা করি বুঝতে পারছো। তো এখন একটা অঙ্ক এখানে আছে, এই অঙ্কটা যদি তোমরা করো তাহলে বুঝতে পারবা। এখানে বলছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl যৌগে হাইড্রোজেন এবং ক্লোরিনের শতকরা সংযুতির হিসাব এখানে দেখিয়েছে ওরা। তাহলে হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর কত, হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর, এটা আমরা জানি হাইড্রোজেন হচ্ছে 1 আর ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, তাহলে মোট হলো 36.5, ঠিক আছে, তাহলে 36.5। তাহলে এখানে আমরা বলতে ওরা এমসিকিউ ভেঙে ভেঙে করেছে, তাহলে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে কত গ্রাম, 1 গ্রাম। তাহলে দেখো 36.5-এর মধ্যে আছে 1 গ্রাম, অতএব 1 গ্রামের মধ্যে, অথবা 1/36, অথবা 100 গ্রামের মধ্যে আছে এতটুকু, ঠিক আছে। তাহলে শতকরা সংযুতি এত পার্সেন্ট, যেহেতু 100-এর মধ্যে হিসাব করেছে তাহলে এটাকে পার্সেন্ট বানাইছে। তো আমি ভেঙে ভেঙে করছি এরা প্রথমে। তো এটাকে যদি একসাথে করো তাহলে কি হবে, তাহলে শতকরা এইচ অফ পার্সেন্টেজ, এটাকে এইভাবে প্রকাশ করা হয় পার্সেন্টেজ, মানে হাইড্রোজেনের শতকরা সংযুতি। তাহলে নিচে আমরা সূত্র পড়েছিলাম এম, তাহলে মান কত হবে 36.5, এন ইন্টু এ, এন ইন্টু এ, তাহলে এন এর মান কত, হাইড্রোজেন আছে কয়টি এখানে, একটা, আর হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভর হচ্ছে কত 1, পারমাণবিক সংখ্যা না পারমাণবিক ভর, তাহলে আর ইন্টু কত 100, ঠিক আছে। তাহলে এই যে এটাই হবে কি অ্যান্সার, বুঝতে পারছো। একইভাবে ক্লোরিনের ক্ষেত্রে যদি করি তাহলে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ক্লোরিন আছে, এটা অ্যাসিড হইতে পারে, জলীয় দ্রবণ হলে অ্যাসিড হবে, নইলে এটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হবে। তো ক্লোরিন আছে 36.5 গ্রাম, অতএব 1 গ্রামের মধ্যে আছে কতটুকু, অতএব 100 গ্রামের মধ্যে আছে কতটুকু, অথবা সূত্র দিয়ে যদি আমরা করি এন এ ডিভাইডেড বাই এম, সেটা দিয়েও আমরা করতে পারবো, ঠিক আছে। অথবা আমরা এখানে বের করতে পারি, দেখো আমরা যেহেতু হাইড্রোজেনেরটা বের করেই ফেলছি,
হাইড্রোজেন এটা যেহেতু বের হয়েই গেছে এত পার্সেন্ট, তাহলে এখানে হাইড্রোজেন ছাড়া অন্য কিছু মানে হাইড্রোজেন আর ক্লোরিনই তো আছে, আর তো কেউ নাই। তাহলে হাইড্রোজেনটা যেহেতু বের হয়েই গেছে, তাহলে কষ্ট করে আর ক্লোরিনটা বের করার দরকার নাই। 100 থেকে এটা বাদ দিলেই কি হয়ে যাবে, তখন দুইজনে মিলে তো 100%, দুইজন মিলে কি হবে 100%। তাহলে আমরা এখানে কি করতে পারবো, একটা জিনিস শিখলাম, কোনো একটা মৌলে যদি কি থাকে, দুইটা বা তিনটা উপাদান থাকে, তাহলে দুইটি উপাদান থাকলে আমরা একটা উপাদানের শতকরা সংযুতি বের করে 100 থেকে কি করব, বিয়োগ করব। অথবা যদি তিনটা মৌল থাকে, তিনটা মৌল উপাদান থাকে, তাহলে দুইটির শতকরা সংযুতি আমরা সূত্র দিয়ে বের করব। আর পরে কি করব, 100 থেকে ওই দুইটির শতকরা সংযুতি কি করব, এইদিকে বিয়োগ করে দেবো। তাহলে 100 থেকে ওই দুইটার বের করে তাহলে দিতে, অর্থাৎ যে কোনো চারটা যদি থাকে তাহলে তিনটা বের করলেই হবে। 100 থেকে আগের তিনটা বাদ দিলে আমাদের লাস্টটা পাওয়া যাবে, তখন সবগুলো মিলে দিন শেষে কি হবে, 100ই হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা টাইম কি করতে পারবো, সেভ করতে পারবো। বুঝতে পারছো? এখন বলছে পানির অণুর মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি হিসাব করো। তাহলে পানির ভর আছে 18 গ্রাম, আমি দেখিয়েছি 18 গ্রামের মধ্যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দুইটা, তাহলে 2 গ্রাম আছে, একটা হাইড্রোজেন 1 গ্রাম, দুইটা 2 গ্রাম, একের মধ্যে কত, 100 এর মধ্যে কত। ঠিক আছে, অথবা সূত্র দিয়ে যদি করি 2a ডিভাইডেড বাই 2 ইন্টু 1, 2a বাই m, m মানে 18, এখান থেকে বের করতে পারবো। আর হাইড্রোজেনটা যেহেতু বের হয়ে গেছে, অক্সিজেনটা এটাকে 100 থেকে বিয়োগ করলেই হবে, আর নতুন করে কি এটা হিসাব করার দরকার নেই। তাহলে আমরা চাইলে কি এই সূত্র বসিয়ে অঙ্কটা করতে পারবো, n ইন্টু এ, তাহলে পারমাণবিক ভর হচ্ছে কত, এ, পরমাণুর সংখ্যা হচ্ছে n, আর আণবিক ভর হচ্ছে m। এই মানগুলো বসিয়ে দিয়েও আমরা করতে পারবো। ঠিক আছে, এরপর দেখো, এটা তোমরা করে নিও। তো এরপর যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা বলছে যে আমরা এটা ভেঙে ভেঙে আমরা এটা করব। এখানে বলছে যে সূত্র দিয়েই করবো, ভেঙে করার দরকার নেই এই অঙ্ক। অ্যালুমিনিয়াম, এর কারণ এটার কনসেপ্ট অত কঠিন না। অ্যালুমিনিয়াম সালফেট যৌগে অ্যালুমিনিয়াম, সালফার ও অক্সিজেনের শতকরা সংযুতি বের করো। তাহলে শতকরা সংযুতি বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে কি, এন এ ডিভাইডেড বাই এম। তাহলে আমাদের কি কি লাগবে, প্রত্যেকটা মৌলের এন লাগবে, প্রতিটি মৌলের এ লাগবে, আর যৌগটার কি লাগবে, এম লাগবে। তাহলে প্রথমে আমরা যৌগের এম বের করে নেই। যৌগের এম কত, এগুলো বের করে দেখিয়েছে। অ্যালুমিনিয়াম হচ্ছে 13 পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর হচ্ছে 26, আর 27, মানে দ্বিগুণের চেয়ে একটু বেশি 27। আর অ্যালুমিনিয়ামের সংখ্যা আছে 2টি, তাহলে পারমাণবিক সংখ্যাকে, পারমাণবিক যে ভর আছে, পারমাণবিক ভর সংখ্যাকে 2 দ্বারা গুণ করা হয়েছে। এরপর হচ্ছে সালফার, দেখো এই সালফার, এটা হচ্ছে সালফেট SO4, এই সালফেট যে যৌগমূলকটি আছে, এই জিনিসটি আছে 3টি। তাহলে আগে আমরা ভিতরেরটা হিসাব করছি, তাহলে সালফার গুণন 1, সালফারের হচ্ছে 16, 32, আর অক্সিজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা 8, তাহলে পারমাণবিক ভর হবে 8 8 16, তাহলে 16 গুণন 4। ঠিক আছে, তো এই পুরো জিনিসটা আছে কয়টি, 4টি আছে। তাহলে 3টি আছে, কয়টি আছে, 3টি। তাহলে 3 দিয়ে গুণ করা হয়েছে পুরো জিনিসটাকে। ঠিক আছে, এই পুরো জিনিসটাকে 3 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে কিভাবে পারমাণবিক ভরটা হিসাব, আণবিক ভর এম এর মান কিভাবে হিসাব করা হয়েছে। তাহলে এটা হলো কি এখানে এম এর মান, তাহলে এটা কি হলো, এম এর মান এখানে পাওয়া গেল, সবগুলো যোগ করে এত। এরপর আমরা অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি বের করতে চাই। অ্যালুমিনিয়ামের জন্য এন এর মান কত, তাহলে অ্যালুমিনিয়ামের জন্য আমরা দেখতেছি এন, অ্যালুমিনিয়ামের জন্য এন কত, সূত্র হচ্ছে কি এন এ ডিভাইডেড বাই এম। অ্যালুমিনিয়ামের জন্য এন কত, অ্যালুমিনিয়াম আছে 2টা, অ্যালুমিনিয়াম 2টা আছে। আর এন কত, অ্যালুমিনিয়ামের এ কত, পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক ভর আছে 27, সংখ্যা না, পারমাণবিক সব ভর আছে 27, তাহলে 2 গুণন 27 গুণন কি 100 তো দিতেই হবে, আর নিচে হবে এম, এম কত 342। ঠিক আছে, তাহলে এত পার্সেন্ট। সালফারের জন্য কত হবে, সালফারের জন্য এন কত, এবং সালফারের জন্য এনটা কত হবে, এইটা একটুখানি জটিল। দেখো SO4, এই ব্র্যাকেটের ভিতরে 3 আছে, যখন ব্র্যাকেটের ভিতর 3 থাকবে অথবা সামনে 3 থাকবে, এইরকমও থাকতে পারে। ঠিক আছে,
এইটার ক্ষেত্রে সাধারণত থাকবে না, কিন্তু কথার কথা ধরে নাও সামনের থ্রি অথবা ব্র্যাকেটের থ্রি, মানে সামনের সংখ্যা এবং ব্র্যাকেটের সংখ্যা। যদিও এইটার ক্ষেত্রে এই জিনিসটা এরকম হয়তো বা থাকে না, কিন্তু তারপর আমি ধরে নিলাম উদাহরণ হিসাবে এই সামনের সংখ্যা এবং ব্র্যাকেটে যদি নিচে থাকে, তাহলে এই সংখ্যাগুলো কি হবে, এদের প্রত্যেকের সাথে গুণ হবে। যদি কোনো সংখ্যা সামনে থাকে এবং ব্র্যাকেটের ভিতরে থাকে, ব্র্যাকেটের বাইরে থাকে, সরি ব্র্যাকেটের বাইরে এইভাবে নিচে সাফিক্স আকারে থাকে, আর এইভাবে সামনে গুণ হিসেবে থাকে, এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়া জরুরি না, এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়া জরুরি না, বুঝতে পারছো? তাহলে এই দুই ওয়েতে যদি থাকে, তাহলে আমি এটা মুছে দেই, তাহলে হবে 3SO4। তাহলে এই দুই ভাবে যদি থাকে, তাহলে এই তিনটা কি হবে, এই এই প্রত্যেকটির সাথেই গুণ হবে। তাহলে সালফারের সাথেও গুণ হবে, অক্সিজেনের সাথেও গুণ হবে। তাহলে সালফার আছে এখানে কয়টা, একটা, এই 1 × 3, তাহলে সালফারের এন হচ্ছে কত, 3, এন এর মান 3, বুঝতে পারছো? আর সালফারের আণবিক ভর কত, সালফারের আণবিক ভর 1632, গুণন কত, 100/, মৌলের আণবিক ভর 342। ঠিক আছে, এটা বুঝলাম। এবার অক্সিজেনের ক্ষেত্রে এন কত হবে, আমরা বললাম যে এই যে ব্র্যাকেটের ভিতরে সংখ্যা, ব্র্যাকেটের বাইরে যে সাফিক্স আকারে থাকে সেই সংখ্যা এবং সামনের সংখ্যা, এই দুইটি কি হয়, প্রত্যেকটার সাথেই গুণ হয়। অক্সিজেন আছে কয়টা এখানে, SO4, তার মানে এখানে 4টা অক্সিজেন আছে, এই 4-এর সাথে আবার 3 গুণ হয়ে যাবে, তাহলে এন এর মান হয়ে যাবে কত, 12, বুঝতে পারছো? এন এর মান 12, আর অক্সিজেনের জন্য এ এর মান হচ্ছে আমরা জানি 16। ঠিক আছে, 12 × 16 × 100 তো হবেই, আর নিচে হচ্ছে কত, 342। ঠিক আছে, তাহলে এখানে যত পার্সেন্টেজ হবে। তো আমি এই ভেঙ্গে ভেঙ্গে একদম বুঝিয়ে দিলাম অঙ্কটা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের অঙ্কটা যদি আমরা করি, তাহলে এটা তোমাদের জন্য আরো হবে, ক্লিয়ার হবে। যেমন সোডিয়াম ক্লোরাইডের আগে এম এর মান বের করবো, তাহলে সোডিয়াম ক্লোরাইডের এম কত হবে, সোডিয়াম আমরা জানি 23, সোডিয়ামের পারমাণবিক ভর আছে 23, আর ক্লোরিনের পারমাণবিক ভর আছে 35.5, তাহলে এটা হবে কত, 58.5, যোগ করলে 58.5 হবে। এখন আমরা সোডিয়ামের শতকরা সংযুতি বের করতে চাই, তাহলে আমরা বের করতে চাই পার্সেন্ট অফ সোডিয়াম, তাহলে আমরা সূত্র জানি কি, Na/m, তাহলে ইন্টু 100, ইন্টু কি 100। তাহলে সোডিয়ামের জন্য এন কত, একটাই, এখানে একটা করেই আছে, তাহলে 1 × সোডিয়ামের এ কত, 23, সোডিয়ামের এ কত 23, আর এম এর মান আমরা বের করলাম 58.5। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার যা উত্তর আসবে সেটাই, 23/58.5, তাহলে এটা হচ্ছে তোমার 0.39 দিয়ে 100 দিয়ে আবার যদি গুণ করি, অর্থাৎ হবে 39.32%, তাহলে এত পার্সেন্ট হবে, 30 এত হবে। এখন তাহলে পার্সেন্ট অফ ক্লোরিন কত হবে, তাহলে আমরা চাইলে এখানে বের করতে পারি, অথবা কি করতে পারি, 100 থেকে এটাকে বিয়োগ করতে পারি। ঠিক আছে, 39.32, তাহলে বিয়োগ করলেও হবে। ওকে, তো বিয়োগ করে দিও তোমরা, তাহলেই হবে, বুঝতে পারছো? তো এইভাবে আমরা কি করতে পারবো, অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, এত পার্সেন্ট হবে। ওকে, এরপরে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে শতকরা সংযুতি এবং স্থূল সংকেত। এখন দেখো, আমরা পড়বো এখানে শতকরা সংযুতি থেকে যৌগের আণবিক সংকেত বের করা। তাহলে আমরা যৌগের আণবিক সংকেত থেকে শতকরা সংযুতি কি করতে পারতেছি, বের করতে পারতেছি। যৌগের আণবিক সংকেত থেকে আমরা শতকরা সংযুতি বের করতে পাই। এবার উল্টা হবে, যদি শতকরা সংযুতি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা কি করব, আণবিক সংকেত বের করতে চাই। তবে এখানে আণবিক সংকেত বের করার জন্য এক্সট্রা ভাবে একটা ইনফরমেশন থাকতে হবে, মৌলের আণবিক ভর যেটা এম, তার মানটা দেওয়া থাকতে হবে, তাছাড়া কিন্তু বের করা যাবে না। ওকে, তাহলে কি আমরা ধাপে ধাপে আগে কিভাবে করি। কোনো যৌগের আণবিক সংকেত বের করার জন্য যৌগের শতকরা সংযুতি থেকে প্রথমে স্থূল সংকেত বের করতে হবে। কোনো যৌগের স্থূল সংকেতের ভর যদি ওই যৌগের আণবিক ভরের সমান হয়, তাহলে যৌগের স্থূল সংকেতেই আণবিক সংকেত হবে। কিন্তু যদি কোনো যৌগের স্থূল সংকেতের ভর ওই যৌগের আণবিক ভরের সমান না হয়, তাহলে স্থূল সংকেতের ভর থেকে আণবিক ভর কত গুণ বেশি, এটি বের করতে হবে। এখন এখানে
একটা প্রশ্ন চলেই আসলো যে স্থূল সংকেত কি জিনিস, কোন মৌলের স্থূল সংকেত কি? স্থূল সংকেত হচ্ছে আমরা সাধারণত যে সংকেতগুলো জানি, H2O, কার্বন ডাই অক্সাইড, এগুলো সব স্থূল সংকেত জানি আমরা, এগুলো সব আমরা জানি স্থূল সংকেত। অ্যামোনিয়া, NH3, যত ধরনের সংকেত আমরা জানি এত এতদিন পর্যন্ত যেগুলো পড়ছো সেগুলো সব হচ্ছে স্থূল সংকেত। তাহলে আণবিক সংকেত কি? ঠিক আছে, এটা মানে এই মৌলগুলোর এটা হচ্ছে স্থূল সংকেত, এগুলোই হচ্ছে আণবিক সংকেত। মানে এই আমরা যেগুলো পড়ে আসছি ওগুলোই স্থূল সংকেত, ওগুলোই আণবিক সংকেত। কিন্তু তোমরা হয়তো বা জেনে থাকবে হাইড্রোজেন পার অক্সাইড নামের একটা কি আছে, যৌগ আছে, তার সংকেত হচ্ছে এটা। হাইড্রোজেন পার অক্সাইডে কি থাকে, দুইটি হাইড্রোজেন এবং দুইটি অক্সিজেন পরস্পরের সাথে একটা বিশেষ মেকানিজমে কি থাকে, যুক্ত থাকে। জেনারেলি তো এইভাবে থাকা, আমরা যে ব্যাখ্যা পড়েছি সেই ব্যাখ্যায় কি এইভাবে থাকাটা কি কোনোভাবেই কি না, লজিক্যাল না। কিন্তু তারপরও এরা একটা বিশেষ কৌশলে কি করে, এরা থাকে। ওকে, তাহলে যখন থাকে তখন আমরা দেখো, তাহলে এর সংকেতটা কিন্তু এইরকম H2O2, কিন্তু আমরা সাধারণ সংকেতের ক্ষেত্রে আমরা কি পড়ছি, একই ধরনের সংখ্যা দিয়ে কি করা হয়, যেহেতু এখানে কি দুই দিয়ে দুইটাকে ভাগ করা যাবে, তাহলে এর সংকেত হওয়ার কথা ছিল কি HO, কিন্তু না। হাইড্রোজেন পারঅক্সাইডের একটা অণুতে একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত থাকে না, দুইটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেনে পরস্পরের সাথে যুক্ত থাকে। যেমন অ্যামোনিয়ার একটা অণুতে একটা নাইট্রোজেন আর তিনটা হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত থাকে, কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডের একটা অণুতে দুইটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেনই যুক্ত থাকে। এই জন্য এখানে দুই দিয়ে ভাগ করে তার আণবিক সংকেত আমরা এটা লিখতে পারবো না, তাহলে এর আণবিক সংকেত এইটা না, এর আণবিক সংকেত এটাই। অর্থাৎ আণবিক সংকেত মানে হচ্ছে কিন্তু অণুর মধ্যে যে পরমাণু যতটি থাকে, একটি অণুর মধ্যে যে পরমাণু যতটি থাকে সেই সংখ্যা উল্লেখ করে যে সংকেতটা লেখা হয় সেটাই আণবিক সংকেত। ঠিক আছে, আমরা আণবিক সংকেত লেখার ক্ষেত্রে যোজনী লিখেছিলাম, তারপর ভাগ করে দিয়েছিলাম, ওটা হচ্ছে সংকেত লেখার একটা কৌশলের জন্য ছিল। বাট তার মানে এই না যে সবসময় দুই দিয়ে ভাগ হবে। ঠিক আছে, তাহলে এখানে দুই দিয়ে ভাগ দিলে কিন্তু একটা অণুর পরিচয় হারায় যাবে। এই অণুতে দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন থাকে, তাহলে আণবিক সংকেতে এখানে দুই অবশ্যই থাকতে হবে। এখন এই আণবিক সংকেতে যেহেতু কি হয়েছে, একই সংখ্যা আছে, তাহলে আমরা কি করতে পারি, চাইলেই এটা দুই দিয়ে ভাগ করতে পারি, তাহলে HO হবে। তখন এইটাকে আমরা বলবো এর স্থূল সংকেত, মানে এর আণবিক সংকেত না, এটা এর কি স্থূল সংকেত। আবার দেখো কার্বন ডাই অক্সাইডের একটা অণুতে কি থাকে, একটা কার্বন দুইটা অক্সিজেন থাকে, তাহলে এখানে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এর স্থূল সংকেত কি, ওইটাই এক দিয়ে ভাগ করলে সমান হবে। তার মানে এই মৌলগুলোর ক্ষেত্রে, অর্থাৎ যেসব মৌলের আমরা সাধারণত যে মৌলগুলোর সাথে পরিচিত, যৌগগুলোর সাথে পরিচিত হয়েছি, সেগুলো সহ অন্যান্য যেসব যৌগের অণুতে পরমাণুর যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোর কোনো সাধারণ উৎপাদক থাকবে না। এখানে 1, 2 কোনো সাধারণ উৎপাদক 1 ছাড়া নাই, এখানে 1, 3, এখানে এটা 1 ছাড়া কোনো ধরনের সাধারণ উৎপাদক নেই। তাহলে তাদের আণবিক সংকেত এবং স্থূল সংকেত কি সেম হবে, আণবিক সংকেত এবং স্থূল সংকেত সেম হবে। কিন্তু কিছু কিছু যৌগের অণু আছে যাদের মধ্যে উপস্থিত পরমাণুর সংখ্যাগুলোর একটা সাধারণ উৎপাদক থাকে 1 ছাড়াও, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড। আবার যেমন আছে C6H12O6। তাহলে এই যে আমরা গ্লুকোজের এই সংকেত কে না জানে, সবাই জানে। তাহলে গ্লুকোজের একটা অণুতে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন থাকে। তাহলে এখানে কিন্তু আমরা প্রত্যেককেই 6 দিয়ে ভাগ করতে পারবো, CH2O হবে। তাহলে এটা কিন্তু তার আণবিক সংকেত না গ্লুকোজের, তাহলে এটা গ্লুকোজের কি স্থূল সংকেত। এটা হচ্ছে গ্লুকোজের কি সংকেত, স্থূল সংকেত। বুঝতে পারছো? তাহলে কোনো একটা মৌলের আণবিক সংকেতে লেখার পর ওইখানে পরমাণুগুলোর যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর যে সাধারণ উৎপাদক আছে সেই সাধারণ উৎপাদক দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে যে একটা সংকেত পাওয়া যায় সেটাকে আমরা বলি স্থূল সংকেত। তাহলে আমরা দেখতে পাইতেছি যে কিছু কিছু মৌলের স্থূল সংকেত এবং আণবিক সংকেত আলাদা। কাদের আলাদা? যাদের সাধারণ উৎপাদক আছে 1 ব্যতীত। আর কিছু কিছু মৌলের আণবিক সংকেত এবং স্থূল সংকেত কি সেম, স্থূল সংকেত এবং আণবিক সংকেত সেম, তাহলে ওর স্থূল সংকেতটাই আণবিক সংকেত। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো এবার, ক্লিয়ার। এখন দেখো শতকরা সংযুতি যে আমরা বের করি, এই শতকরা সংযুতিতে কিন্তু আমরা তার অ্যাকচুয়াল
নাম্বার পাই না, আমরা তাদের কি পাই? আপেক্ষিক নাম্বার পাই, অর্থাৎ এর তুলনায় ও কত আছে, ওর তুলনায় ও কত আছে, তাহলে কে কত গুণ আছে। তাহলে হাইড্রোজেন আছে কার্বনের চেয়ে 2 গুণ, অক্সিজেন হাইড্রোজেনের সংখ্যা অক্সিজেনের সংখ্যার চেয়ে 2 গুণ, তাহলে ভরের অনুপাতে এদের একটা ভর পাওয়া যাবে। তাহলে এই শতকরা সংযুতি থেকে আমরা কে কার কত গুণ আছে এখান থেকে আমরা তার প্রথমে স্থূল সংকেত বের করতে পারবো। তার কি বের করতে পারবো? তাহলে শতকরা সংযুতি থেকে প্রথমে কি বের করা যায়? স্থূল সংকেত বের করা যায়, অর্থাৎ কে কার কত গুণ আছে এটা হিসাব করা যায়। তাহলে স্থূল সংকেত থেকে কোন মৌল কার কত গুণ আছে সেটা হিসাব করা যায়। এই জন্য শতকরা সংযুতি থেকে আমরা কেবল কি পাই? স্থূল সংকেত পাই। তাহলে যেসব মৌলের স্থূল সংকেত এবং আণবিক সংকেত সেম তাদের জন্য স্থূল সংকেতটাই হবে আণবিক সংকেত, ঠিক আছে। আর যেসব মৌলের জন্য স্থূল সংকেত এবং আণবিক সংকেত আলাদা তাদের ক্ষেত্রে আণবিক সংকেত বের করার জন্য কি করতে হবে? ওই আণবিক ভরটা সেক্ষেত্রে কাজে লাগবে। এখন স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই কি, এটা কি দেওয়া থাকবে পরীক্ষায়? দেওয়া থাকবে না। তাহলে কিভাবে বুঝবো স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই? তাহলে আমরা স্থূল সংকেত বের করে তার ভর বের করব, আর যৌগের আণবিক ভরও কি থাকবে? দেওয়া থাকবে। তাহলে যৌগের যে আণবিক ভর দেওয়া আছে সেইটা, আর আমরা যে স্থূল সংকেত বের করছি শতকরা সংযুতি থেকে, এই দুটি যদি কি হয়? সমান হয়, তাহলে আমরা বুঝবো স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আর যদি দেখি যে আণবিক সংকেত এবং স্থূল সংকেত কি না, সেম না, তখন আমরা বুঝবো দেখি এর স্থূল সংকেত এবং আণবিক ভর এবং স্থূল সংকেতের আণবিক ভর একই না, সেক্ষেত্রে আমরা বুঝবো এটা আলাদা। আচ্ছা, যাই হোক, আমরা এখন আস্তে আস্তে পড়াশোনায় যাই, তাহলে তোমরা কি করতে পারবা? এটা বুঝতে পারবা। তাহলে যদি স্থূল সংকেতের ভর থেকে আণবিক সংকেত n গুণ বেশি হয়, তাহলে আণবিক সংকেত হবে স্থূল সংকেত গুণন n। তো স্থূল সংকেতটা বের করে তাকে কি করব? আমরা n দিয়ে গুণ করবো। আচ্ছা, আস্তে আস্তে আমরা করি। দেখো, ধরা যাক কোনো যৌগের 92.31% কার্বন আছে এবং হাইড্রোজেন আছে কত? 7.69%। ওই যৌগের আণবিক ভর আছে 78। যৌগটির আণবিক সংকেত বের করো। তাহলে আমরা প্রথমে স্থূল সংকেত বের করবো। তাহলে স্থূল সংকেত বের করার নিয়ম হচ্ছে প্রত্যেকের পার্সেন্টেজকে, প্রথম নিয়ম হচ্ছে প্রত্যেকের পার্সেন্টেজকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি করতে হবে? মৌলগুলোর শতকরা সংযুক্তিকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে কার্বনকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে এটা হয়, হাইড্রোজেনকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে এটা হয়। এরপর আমরা কি করব? এই সংখ্যা দুটির মধ্যে যেটি ছোট, এই ভাগ করার পর যে ভাগফলটা পাইলাম সেই ভাগফলটার মধ্যে যেটি ছোট, এখানে দেখতে পাইতেছো যে দুইটাই সমান, তাহলে এখানে ছোট বলাটা অনর্থক। বাট আমার এখানে তো একটা জেনারেল নিয়ম বলা হচ্ছে, এই জেনারেল নিয়ম হচ্ছে যেটা ছোট সেটা দিয়ে সবাইকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ভাগফলগুলোর মধ্য থেকে যে সংখ্যাটি ছোট সেটা দিয়ে সবাইকেই ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে কি হলো? দুইটাই যেহেতু সেম, তো দুইটা দিয়ে ভাগ করলে কি হলো? 1 1 হলো, এখানে 1 হলো, এখানে 1 হলো। এরপর আমরা কি করবো? স্থূল সংকেত এখান থেকেই পারবো। তাহলে কার্বন এবং হাইড্রোজেন, তাহলে দ্বিতীয় যে ভাগফলটা পেলাম সেটাই তাদের কি? স্থূল সংকেতের নাম্বার নির্দেশ করবে। তাহলে 1 1 যেহেতু আছে এটা লেখার দরকার নেই, তাহলে এটা হচ্ছে কি CH। এরপর আমরা কি করব? এই স্থূল সংকেতটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা স্থূল সংকেতের আণবিক ভর বের করব। স্থূল সংকেতের আণবিক ভর বের করব। স্থূল সংকেতের আণবিক ভর কত? স্থূল সংকেত আমরা পেয়ে গেছি। স্থূল সংকেতের আণবিক ভর দেখো এখানে কত দেওয়া আছে? 12 আর 1 13, তাই না? কার্বন 12 আর হাইড্রোজেন 1, তাহলে 12 আর 1 13। কিন্তু আণবিক ভর দেওয়া আছে কত? 78। তার মানে আণবিক ভর হচ্ছে স্থূল সংকেতের ভর কত গুণ কম? তাহলে যৌগের আণবিক ভরকে আমরা স্থূল সংকেত দিয়ে ভাগ করলাম, তাহলে 6 দিয়ে কি করলাম? 6 পেলাম। তার মানে 6 গুণ, অর্থাৎ কি হবে? এই C6, এটা আণবিক সংকেত পেয়েছি, স্থূল সংকেত পেয়েছি, স্থূল সংকেতের এখানে 6 হবে। তাহলে সি এরও 6 হবে, এইচ এরও কি হবে? 6 হবে। C6H6, এটা হচ্ছে হেক্সিন, ঠিক আছে। তাহলে এইভাবে আণবিক সংকেত থেকে শতকরা সংযুতি থেকে প্রথম স্থূল সংকেত, তারপর সেই স্থূল সংকেত থেকে আমরা কি করতে পারবো? আণবিক ভর বের করতে পারবো, আণবিক সংকেত। কিন্তু আণবিক ভর যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু আমরা আণবিক সংকেত বের করতে পারবো না। এখন এইখানে এটাই কিন্তু শেষ কথা না, এখানে যে উদাহরণটা দিয়েছে সেটা খুব ইজিলি মিলে গেছে।
কিন্তু সব সময় যেটা ইজিলি মিলবে তা কিন্তু না। দেখো এই যে প্রথমে আমরা তো প্রথমে কি করলাম, প্রথম যে ভাগফলটা এটা আমরা পেয়ে গেলাম, এখানে আমরা যাই হোক ভাগ করে একটা ভাগফল পাবো। কিন্তু দ্বিতীয় যে ভাগফলটা এটা আমাদের ভোগাবে। এইটা কখনো কখনো দেখা যাবে 2.98 আর এটা মনে করো 3 আসছে বা 4 আসছে বা 1 আসছে, ঠিক আছে? তখন আমরা কি করব, যদি একটা পূর্ণ সংখ্যার এরকম কাছাকাছি হয় অর্থাৎ 9, 9, 8, 9, 5 এইরকম হয়, তখন আমরা এর কাছাকাছি কি করব, পূর্ণ সংখ্যা নেব। এটা মনে করো 4.02 আসছে, তখন আমরা কি করব, এটার কাছাকাছি সংখ্যা 4 নেব, মানে কাছাকাছি পূর্ণ সংখ্যাটা আমরা কি নিয়ে নেব। দ্বিতীয় ভাগফলে কিন্তু এই ঝামেলাগুলো হবে। কিন্তু যদি এইরকম আসে 1.52 আসছে আর এখানে আসছে 2.49 এইরকম আসছে, এবার কি করব, এবার কিন্তু আমরা কাছাকাছি নিতে পারবো না। তাহলে এবার আমরা কি করব, এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব। সাধারণত দুইটাতেই এরকম দশমিক আসে না, যে কোনো একটাতেই আসে। এটা মনে করো 3 আসছে, তাহলে আমরা কি করব, এমন একটা সংখ্যা দিয়ে গুণ করার চেষ্টা করব যেন এটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা 3.04 হবে, তাই না? 3.04 হবে। আর এটা হবে 3 দুগুণে 6 হবে। তখন আমরা কি করব, এটাকে 3 করে নেব আর এটা তো 6 থাকবে। তাহলে এইরকম করে, তাহলে যদি পূর্ণ সংখ্যার খুব কাছাকাছি থাকে দ্বিতীয় ভাগফলটা, তাহলে আমরা পূর্ণ সংখ্যাটাই নেব। কিন্তু যদি এরকম হয় 1.52 আছে বা 1.25 আসছে, তখন কিন্তু এটাকে আমরা 1 লিখতে পারবো না। তখন এটাকে আমাদের পূর্ণ সংখ্যা বানানোর জন্য যা দিয়ে গুণ করা হয় উভয়কেই তা দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা হবে। 4 4 আর 4 25 1, মোট 5 হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো সব সময় যে এরকম পূর্ণ সংখ্যাই আসবে তা না, বা পূর্ণ সংখ্যার কাছাকাছি আসবে তা না, মাঝে মাঝে কিন্তু এরকম উদ্ভট সংখ্যাও আসবে। তখন কি করতে হবে, আমাদের এমন একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে নিতে হবে যেন কি হয়, সেটা এমন একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণফলটা একটা পূর্ণ সংখ্যা হয়, যে গুণফলটা যেন কি হয়, একটা পূর্ণ সংখ্যা হয়, তারপর হয়। তাহলে তখন আমরা স্থূল সংখ্যা লিখবো কি C3H6। না যাই হোক, CH এর ক্ষেত্রে এটা হবে না, অন্য মৌলের ক্ষেত্রে হবে। কি হবে, অন্য মৌলের ক্ষেত্রে হবে। যেমন আমরা যদি কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে বলি তাহলে তোমরা দেখবা যে এরকম উল্টাপাল্টা সংখ্যা আসতে পারে। যাই হোক, এখানে উদাহরণ দেয়নি, তোমরা উদাহরণের অঙ্কগুলো যখন করবা তখন এই বিষয়গুলো মাথায় রাখবে, ঠিক আছে? আমি বলে দিলাম। এরপর হচ্ছে আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয়। তো আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয় খুবই ইজি। এটা করার জন্য জাস্ট তোমাদের কি করতে হবে, আমি তো শিখাইলামই যে আণবিক সংকেতের মধ্যে পরমাণুর যে সংখ্যাগুলো আছে তাদের যে সাধারণ উৎপাদক আছে সেই সাধারণ উৎপাদক দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, অথবা কমন নিতে হবে। 6, 12 আর 6 এর মধ্যে কমন নিবা, 6, 12 আর 6 এর মধ্যে কমন নিবা। কমন কত যাবে, 6 কমন যাবে, তাহলে 1 2 1। তো এরকম করে করলেই কি হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে তার কি স্থূল সংকেত। তাহলে এখানে কি হবে, CH হবে, এটাই তার স্থূল সংকেত। এটা এমন কোনো কঠিন জিনিস না। তো কোন যৌগের আণবিক সংকেত হতে স্থূল সংকেত নির্ণয় করা যায়। ধরা যাক গ্লুকোজ এর স্থূল সংকেত বের করতে হবে। গ্লুকোজ C6H6H12O6। তাহলে গ্লুকোজ এর একটি অণুতে 6টি কার্বন পরমাণু, 12টি হাইড্রোজেন পরমাণু এবং 6টি অক্সিজেন পরমাণু আছে। অতএব পরমাণু সমূহের অনুপাত কত, C/H/O সমান 6/2, 12/6, অর্থাৎ 1/2:1। তাহলে স্থূল সংকেত এটাই হবে। যাই হোক, কখনো কখনো স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই হয়, যখন এরকম অনুপাত কি হবে না, সমমৌলিক সংখ্যা হবে, তখন কিন্তু একই হবে। যেমন পানির আণবিক সংকেত H2O, স্থূল সংকেত H2O, সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত H2SO4 এবং এর স্থূল সংকেত কত, H2SO4 হবে। কিন্তু যে সকল যৌগের সকল পরমাণুর সংখ্যাকে নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত ভিন্ন হবে। কাদের ক্ষেত্রে, যাদের এই যে যৌগে মৌলগুলোর যে পরমাণু সংখ্যা আছে তার একটা এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে, যে নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা যখন কি করা যাবে, ভাগ করা যাবে। এবং নির্দিষ্ট সংখ্যাটা অবশ্যই 1 হবে না, 1 হবে না, ঠিক আছে? যেমন বেনজিনের আণবিক সংখ্যা C6H6, তাহলে এখানে 6 দিয়ে উভয়কেই ভাগ করা যাবে। তাহলে বেনজিনের স্থূল সংকেত হবে C কত, H, ঠিক আছে?
একইভাবে ইথিনের আণবিক সংকেত C2H8, তাহলে এর স্থূল সংকেত হচ্ছে কি C2H2। তাহলে এখানে কত 2 দিয়ে C2H4 ছিল, তাহলে 2 দিয়ে ভাগ দিলে CH2 হবে। ঠিক আছে, তাহলে এরকম কারণ একই মৌলে আলাদা আলাদা মৌলের একই রকম কি পাওয়া যেতে পারে, স্থূল সংকেত পাওয়া যেতে পারে। যেমন ইথিনের যদি এটা হয় তাহলে প্রোপিনের ক্ষেত্রে কিন্তু C6H6, তাহলে এর স্থূল সংকেত কত, তাও কিন্তু CH2। তাহলে দেখো এখানেও CH2 এখানেও CH2, তাহলে এর আণবিক সংকেত কিভাবে বের করা যাবে? এই যে আণবিক ভর জানা থাকলে বোঝা যাবে যে এটা ইথিনের স্থূল সংকেত নাকি মিথিন ওই প্রোপিনের স্থূল সংকেত, আণবিক ভর থেকে এটা বোঝা যাবে। ঠিক আছে, তো এই অধ্যায়ে আমরা এই পর্যন্ত পড়লাম। এরপর আছে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ, এগুলোর সমতাকরণ আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, মানে রসায়নের মানে 9-10 রসায়নে যে বইগুলো যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায়ই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে কাজে লাগবে। তো এই আমরা এই পর্যন্ত আজকে থাকি, এর পরের যে অংশগুলো আছে এটা আমরা পরের দিন পুরো অধ্যায়টা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।